একটা একটা করে খবরের কাগজের পাতা পাল্টে যাচ্ছিল ব্যোমকেশ। একসময় বেশ বিরক্ত হয়ে খবরের কাগজটা টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিয়ে বলল, একটাও কাজের খবর নেই অজিত। তাও আগে প্রথম পাতা দ্বিতীয় পাতায় দু একটা কাজের খবর পাওয়া যেত, আজকাল সেটাও পাওয়া যায় না। কোনো একটা বিজ্ঞাপন দিয়ে প্রথম পাতার অর্ধেকটা জুড়ে দেওয়া হয়, বাস। ব্যোমকেশের বিরক্তিটা অকারণ নয়। আজকাল আমিও খবরের কাগজ পড়তে পড়তে মাঝে মধ্যেই বিরক্ত হয়ে যাই। এমন সব খবরের কাগজের পাতায় থাকে যেগুলো অপ্রয়োজনীয়। তার মধ্যে কোথায় কোন দোকান ভাড়া দেওয়া হবে, বাড়ি ভাড়া দেওয়া হবে, এই সমস্ত নিয়ে একটা পাতা আলাদা করে তৈরি করা থাকে। সেই পাতায় এসে পড়লে এত খবরের আধিক্য দেখা যায় যে মাঝে মাঝে হাসি পায়। সম্প্রতি একটা খবর চোখে পড়েছিল খবরের পাতায়। একজন মধ্যবয়স্ক ভদ্রলোক তার বাড়ির দোতলাটি ভাড়া দিতে চান, তবে সেক্ষেত্রে তার কিছু নিয়ম উল্লেখ করা ছিল। এই মুহূর্তে আমার সমস্তটা মনে পড়ছে না, তবে সেই নিয়মগুলো ছিল অদ্ভুত। পড়তে পড়তে আর শুনতে শুনতে ব্যোমকেশ আর আমি দুজনেই হেসে উঠেছিলাম। আজ ব্যোমকেশ যখন খবরের কাগজটা ছুঁড়ে টেবিলের উপর ফেলে দিল, তখন তার ঠিক ব্যথাটা আমি বুঝতে পারলাম। আসলে খবরের কাগজে গরমাগরম কোনো খবর না থাকলে সকালের চায়ের সঙ্গে খবরের কাগজটা কেমন যেন ম্যাড়মেড়ে হয়ে আসে। গরম চায়ের সাথে দু একটা গরম গরম খবর না হলে বাঙালির সকালটা যে জমে না, তা বলে দেওয়াই বাহুল্য। ব্যোমকেশের হাতে যখন কেস থাকে, তখন সেই কেস নিয়ে আমাদের বেশিরভাগ সময় বাইরে থাকতে হয়। তবে যখন কেস থাকে না, তখন বাড়িতে বসে ওই একমাত্র ভরসা খবরের কাগজ। আর খবরের কাগজ সম্পর্কে ব্যোমকেশ বলে, খবর কাগজে মনের মতো খবর না পেলে আমরা খবরের কাগজওয়ালাদের দোষ দিই। আসলে আমরা খবর কাগজ খুলে জানতে চাই যে কোথাও কোনো খুন হয়েছে নাকি কোথাও কোনো চুরি ডাকাতি, এমনকি এমন কোনো অন্যায় হয়েছে নাকি, জানি বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করা যাবে। তবে যদি সেগুলো না হয়ে থাকে, তাহলে খবরের কাগজ লিখতে পারবে না। তার চেয়ে বরং কোন দেশে পাখির ডিম বড়, কোথায় কে দুটো মাথাওয়ালা গরুর জন্ম দিয়েছে, এমনকি কোন নায়িকা কোন চলচ্চিত্রে অভিনয় করতে আপত্তি জানিয়েছেন, এই সব কয়েকটা খবর দিয়ে খবরের কাগজের পাতা ভরানো আর পাঠকদের মনোরঞ্জন করা। কথাগুলো এভাবে বললেও ব্যোমকেশের কথার মধ্যে কিন্তু একটা হতাশার ভাব ঝরে পড়েছিল। কয়েক বছর আগে পর্যন্ত খবরের কাগজ খুললে অদ্ভুত সব চুরির কথা কিংবা খুনের কথা আমরা দেখতে পেতাম। সেই নিয়েই ব্যোমকেশ আর আমি ঘরে বসেই অনেক কিছু অনুমান পর্যন্ত করে ফেলতাম। তবে আজকাল আর সেই সব কোথায় দেখা যায়? সে সম্পর্কে ব্যোমকেশকে বললে সে বলবে, আজকাল মানুষের ধৈর্য বড় কমে আসছে অজিত। দেখো, একজন পাকা মাথার খুনি কিন্তু কখনোই হুট করে খুন করতে যাবে না। সে খুন করার আগে ব্যাপারটা অনেকবার ভেবে সুন্দর একটা পরিকল্পনা করে তারপর খুন করবে। আর চুরির ক্ষেত্রেও সেটাই। পাকা চোর হলে তার মাথার বুদ্ধি এতটা প্রখর হবে যে তাকে ধরা কিন্তু সহজ হবে না। তবে আজকাল মানুষ খুন করে আবেগের মাথায়, তাই ধরা পড়ে যায়। আর চুরিও করে সেই একই ক্ষেত্রে, তাই সাথে সাথে না হলেও খুব কম সময়ের মধ্যে ধরা পড়ে যায়। এই ব্যাপারগুলো পুলিশ নিজেই বার করতে পারে। এখানে আমার মাথা ঘামানোর মতো কিছু নেই, বুঝলে অজিত। আজ প্রায় সপ্তাহ তিনেক হয়ে গেল ব্যোমকেশের হাতে কোনো কেস নেই। ব্যোমকেশ যে টাকার জন্য সত্য অনুসন্ধান করেন না তা আমি জানি, তবে ব্যোমকেশকে এভাবে ঘরে চুপ করে বসে থাকতে দেখলে কেমন লাগে। মনে হয় গোটা কলকাতা শহর এবং আশেপাশের মানুষ হঠাৎ করে খুব ভদ্র হয়ে গেছে, অন্যায় কমে এসেছে, পুলিশ নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। আর এদিকে ব্যোমকেশ তার টেবিলের উপর চুপ করে বসে পুরনো বইপত্র এবং অপ্রয়োজনীয় খবরের কাগজ পড়ে সময় কাটাচ্ছে। খবরের কাগজ ছুঁড়ে ফেলে দিয়ে ব্যোমকেশ উঠে জানালার কাছে দাঁড়িয়েছিল। জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আকাশের দিকে দেখতে দেখতে বলল, আচ্ছা, একটা কাজ করলে হয় না অজিত? দেখো, এখন হাতে কোনো কেস নেই, আর তাছাড়া সত্যবতীও বাড়িতে নেই। এই ফাঁকে চলো আমরা দুজন কোথাও থেকে ঘুরে আসি। ও হ্যাঁ, একটা কথা বলা হয়নি।
সত্যবতী দাদার কাছে বেড়াতে গেছে কয়েকদিনের জন্য। সেখানে বেশ কয়েকদিন থাকবে বলেই গেছে। আসলে তার দাদা তাকে এর মাঝে বেশ কয়েকবার যাবার জন্য চিঠি লিখেছে, তবে সত্যবতীর সময় হয়নি। আর তাছাড়া ব্যোমকেশ বিভিন্ন কাজে ব্যস্ত ছিল, তাই জন্যেই তাকে ছেড়ে সত্যবতী যেতেও পারেনি। যদিও কুটিরাম আছে, তাও তার হাতে ব্যোমকেশকে আর আমাকে ছেড়ে দিয়ে যাওয়া সম্ভব হয়নি। এবার যখন ব্যোমকেশ বেশ কয়েকদিনের জন্য কোনো কেস ছাড়াই বাড়িতে রয়েছে, সেই ফাঁকে সত্যবতী তার দাদার বাড়িতে বেড়াতে গেছে, এমনকি এটা ব্যোমকেশ নিজেই তাকে যেতে বলেছিল। আমাদেরও যাওয়ার জন্য পীড়াপিড়ি করছিল, তবে শেষ সময় ব্যোমকেশের কথায় একা যেতেই রাজি হয়েছে। আমরাও এই কয়েকটা দিন একটু নিশ্চিন্তে হাত পা ছড়িয়ে উপভোগ করে নিচ্ছি আর কি। পুটিরাম যথা সময় খাবার দিয়ে যাচ্ছে, চা চলে আসছে ঠিকমতো সময়। তবে সমস্যা ওই একটাই, এই মুহূর্তে হাতে কোনো কেস নেই। কতক্ষণ আর ঘরে বসে আগের কেসের ব্যাপারে লিখে আর ব্যোমকেশের সাথে গল্পগুজব করে সময় কাটানো যায়? তাই ব্যোমকেশের কথায় আমিও রাজি হয়ে গেলাম। এবার সমস্যা বাঁধল আমরা কোথায় যাব সেটা নিয়ে। ব্যোমকেশ একবার বলল সুন্দরবন থেকে ঘুরে আসা যেতে পারে, অনেকদিন সেই দিকে যাওয়া হয়নি। তবে আমার কিন্তু ইচ্ছে হচ্ছিল পাহাড়ে ঘুরতে যাবার। চারিদিকে তাকিয়ে দিগন্ত বিস্তৃত পাহাড় দেখতে পারবো, চারিদিকে যেদিকে তাকাবো সেই দিকেই পাহাড়। সেখানে একা দাঁড়িয়ে আহা নিঃসঙ্গতাকে উপভোগ করব। এই কলকাতা শহরটা আস্তে আস্তে কেমন যেন ঘিঞ্জি হয়ে আসছে। আগে একটু ফাঁকা ফাঁকা বাড়ি, আর তার মাঝখান দিয়ে চলে যাওয়ার রাস্তায় দুপুরবেলা হেঁটে যাওয়া ফেরিওয়ালা, মাঝে মাঝে ঘোড়ার গাড়ির টুংটাং শব্দ, বাচ্চাদের কলরব, এই সমস্ত মিলিয়ে মিশে বেশ সুন্দর লাগতো। এখন একটা বাড়ির পাশে আরেকটা বাড়ি উঠে যেন জায়গাটা ঘিঞ্জি করে দিয়েছে। তাছাড়া মানুষজনের আধিক্যের জন্য ওদের চিৎকার, চেঁচামেচির শব্দ, যানবাহনের শব্দ, এমনকি অতিরিক্ত ফেরিওয়ালাদের হাঁক ডাক, এই সমস্ত মিলিয়ে কেমন যেন মাঝে মাঝে প্রাণ হাঁপিয়ে ওঠে। তাই ব্যোমকেশের কথায় বললাম, চলো তাহলে। কোথায় যাবে কিছু ভেবেছ? আমার মনে হয় একবার পাহাড় থেকে ঘুরে এলে হতো। পাহাড় নয়, এই সময় পাহাড়ে ঘুরতে ভালো লাগবে না। পাহাড়ে যেতে হয় শীতকালে, এখন গরম। এই সময়টা যতদূর মনে হয় সমুদ্রের কাছাকাছি থাকতে পারলে ভালো লাগবে। একটা কাজ করা যাক, সুন্দরবন থেকে ঘুরে আসি। আমার পাহাড় যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু একথা ঠিক এই সময় পাহাড়ে ভালো নাও লাগতে পারে। তার থেকে সুন্দরবনের জঙ্গল, সমুদ্র, এই সমস্ত কিছু দেখে আসাটাই বরং ভালো। তাই ব্যোমকেশের কথায় আমি রাজি হয়ে গেলাম। আমার মনে হয় ব্যোমকেশ গোটা ব্যাপারটা আগে থেকেই স্থির করে রেখেছিল। তাই আমি রাজি হয়ে যাওয়াতেই বলল, তাহলে আজই সব ব্যবস্থা করে ফেলছি, কাল সকালেই আমরা বেরিয়ে পড়ব। আর হ্যাঁ, সত্যবতীকে তার দাদার কাছে একটা টেলিফোন করে ব্যাপারটা জানিয়ে দিতে হবে। তুমি বরং একটা কাজ করো, তুমি সব গুছিয়ে নাও, আমি বাইরে থেকে একটু ঘুরে আসি, কয়েকটা কাজ রয়েছে। আমি সন্দেহের চোখে ব্যোমকেশের দিকে তাকিয়ে বললাম, এই দাঁড়াও 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 দাঁড়াও, এখন তুমি আবার কোথায় বেরোচ্ছ? আর এই সত্যি করে বলো তো, তোমার মনে মনে কি কিছু চলছে? ব্যোমকেশ যেন আকাশ থেকে পড়ল, এমন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, আরে কাল আমরা বেরিয়ে পড়ব, তাহলে তার ব্যবস্থা করতে হবে না? ট্রেন কটায় আছে দেখতে হবে, তারপর বাড়ি থেকে স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য একটা গাড়ি ঠিক করে রাখতে হবে। আরে আমার মনে মনে কি চলবে? তুমি কি ভাবছো কোনো কেসের ব্যাপারে আমি সুন্দরবন যেতে চাইছি? চাইছো না বলছো তো? দেখো, যদি তেমন কিছু হয়ে থাকে তাহলে সেটা আমায় আগেই বলে দিতে পারো। ব্যোমকেশ তারপর বলল, আচ্ছা, আমি ফিরে আসি, তারপর না হয় তোমায় সব বলবো। হ্যাঁ, ততক্ষণ তুমি একটা কাজ করো, আমার টেবিলের ড্রয়ারে একটা খামের মধ্যে একটা চিঠি আছে, আমি ফেরার আগে পর্যন্ত চিঠিটা পড়ে ফেলো, তাহলেই গোটা ব্যাপারটা তুমি বুঝে যাবে। চলি ভায়া। আর হ্যাঁ, দুপুরের আগেই আমি ফিরে আসব, দুপুরের খাওয়াটা কিন্তু একসাথেই সারা হবে, ঠিক আছে? ব্যোমকেশ বেরিয়ে যেতেই আমি বেশ কিছুক্ষণ বসে রইলাম, কারণ প্রথমে তার কথায় তেমন কোনো সন্দেহ না হলেও এখন মনে হচ্ছে যেন
এই ঘুরতে যাওয়ার ব্যাপারটা ব্যোমকেশ আগে থেকেই ঠিক করে রেখেছিল। তাই ব্যোমকেশ চলে যেতেই পুঁটিরামকে এক কাপ চায়ের জন্য বলে আমি তার টেবিলের ড্রয়ার থেকে চিঠিটা বের করলাম। একটা কমলা রঙের খামে মোড়া চিঠি। খামের ওপরে ঠিকানা দেখে বুঝতে পারলাম চিঠিটা এসেছে সুন্দরবনের বরগুনা জেলার বিকাশপুর নামের একটা জায়গা থেকে। জায়গাটা আমার অচেনা। বরগুনা জেলার নাম শুনলেও বিকাশপুরের নাম আমি শুনিনি। আর চিঠিটা যিনি লিখেছেন তিনি সেখানকার কোনো এক বিত্তবান পরিবারের লোক। তার নাম যামিনী রায়। চিঠির ঠিকানাটা দেখার পর আমি খাম থেকে চিঠিটা খুলে বের করলাম একটা এক পাতার লম্বা চিঠি। কাগজটা বেশ মোটা এবং সুন্দর। এমন কাগজ সচরাচর সাধারণ কোনো লোক চিঠির ক্ষেত্রে ব্যবহার করেন না। যে এই কাগজ ব্যবহার করেছে তার শখ আছে বলতে হবে, কারণ সাধারণত শখ যেসব মানুষদের থাকে তারা চিঠির জন্য এমন কাগজ ব্যবহার করে। তাছাড়া এই কাগজের দাম অনেক বেশি। ব্যোমকেশের সাথে প্রতিটি কেসে থাকতে থাকতে বারবার ছোট ছোট ব্যাপারগুলো বুঝে নেবার এবং সেইগুলো থেকে অনুমান করে নেওয়ার একটা চেষ্টা আমি বর্তমানে করি। তাই সেটাই বললাম। এই ভদ্রলোক ব্যোমকেশকে যে নির্দিষ্ট কোনো একটা কারণেও চিঠি লিখেছেন সেটাই আমার প্রথমে মনে হলো। তারপর চিঠিটা পড়তে শুরু করলাম। ব্যোমকেশবাবু, পত্রের প্রথমেই আপনার কুশল স্বাস্থ্য কামনা করি। আশা করি ঠিকানায় আমার নামটা দেখার সাথে সাথে আপনি আমায় সামান্য চিনতে পেরেছেন। তবে সে সম্ভাবনা কম। কত মানুষের সাথেই আপনি পরিচিত হন। আপনার সাথে আমার একবার দেখা হয়েছিল, তবে সেটা ওই একবারই। অনেক বছর আগে কলকাতায় আমার এক বন্ধুর বাড়িতে আমায় একটা কাজে যেতে হয়েছিল। সেই সময় আমার সেই বন্ধু বড় বিপদে পড়েছিল। তার বাড়ি থেকে তার একটা মূল্যবান রত্ন চুরি গেছিল। সেই কেসে আপনি তাকে সাহায্য করেছিলেন। অবশ্যই আপনি কেসটা হাতে নিয়েছিলেন পুলিশের দিক থেকে। তবে সেই কেসে আপনার অসাধারণ বুদ্ধি এবং পর্যবেক্ষণ ক্ষমতা আমি দেখেছিলাম, এবং আপনার মনে নেই হয়তো আমি আপনার বুদ্ধির প্রশংসাও করেছিলাম। আপনি আমার সেই বন্ধুকে সেই বিপদ থেকে খুব সুন্দরভাবেই রক্ষা করেছিলেন। ইচ্ছে ছিল ভবিষ্যতে যদি কখনো আপনার সাথে দেখা করার সুযোগ হয় তাহলে আপনার সাথে সামান্য কিছু সময় কাটাবো। তবে বিভিন্ন কারণে সেই সুযোগ হয়ে ওঠেনি। বর্তমানে আমি নিজে একটা অদ্ভুত সমস্যায় পড়েছি। সেই কারণেই আপনাকে এই পত্র দিলাম। আমি জানি আপনি একজন ব্যস্ত মানুষ, বিভিন্ন কাজে আপনাকে ব্যস্ত থাকতে হয়। তবে যদি সময় সুযোগ ঘটে তাহলে আপনি একবার আমাদের বিকাশপুরে আসতে পারেন। শুধু আমার সমস্যার জন্য নয়, বিকাশপুরে এলে আপনার নিজের ভালো লাগবে। আসলে আমাদের এই এলাকাটা বঙ্গোপসাগরের উপকূল থেকে খুব একটা দূরে নয়। সবসময় সাগরের হাওয়া আর বাতাস আমাদের এখানে পাওয়া যায়। তাছাড়া প্রাকৃতিক সৌন্দর্য খুব একটা কম নয়। আপনি এলে আপনাকে সমস্তটা ঘুরিয়ে দেখাবো। তাছাড়া আপনার বুদ্ধি কাজে লাগানোর জন্য একটা সমস্যা আপনার সামনে দিতে পারবো। আপনাকে চিঠি লেখার উদ্দেশ্য যে আমার সেই সমস্যার সমাধান, সে কথা স্বীকার করতে আমি কার্পণ্য বোধ করব না। তবে আপনি যদি সেই কাজে আমায় সাহায্য করেন তাহলে আপনাকে আমি নিরাশ করব না। আমি জানি আপনি ব্যক্তিগত তদন্তের ক্ষেত্রে পারিশ্রমিক নিয়ে থাকেন। আমাদের পরিবার একসময় এই অঞ্চলে বেশ বিত্তবান ছিল। আসলে আমার বাবা ঠাকুরদার আমলে আমাদের মশলার ব্যবসা এবং বাণিজ্যের ব্যবসা ছিল। এ সময় সে ব্যবসায়ের পড়তি নেমে এলো। আমাদের জীবন বিপন্ন হয়ে যায়। আর তাছাড়া জমানো যা অর্থ আছে, এমনকি যা অর্থ এখনকার ব্যবসা থেকে পাওয়া যায়, তার সবটাই আমাদের সাংসারিক কাজেই লাগানো হয়। আমার স্ত্রী, এমনকি আমার ছেলে আপনাকে দেখার জন্য, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আমি তাদের আপনার সেই তদন্তের কথাই বলেছিলাম। তারপর থেকেই তারা আপনার প্রতি সামান্য অনুরক্ত হয়ে পড়েছে। এই পত্র আপনার হাতে যাওয়ার পর আপনি যদি আমার এখানে আসার জন্য সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সমস্ত ঠিকানা আপনাকে এই পত্রের মধ্যেই লিখে দিলাম। আপনি এলে আমি খুব কৃতজ্ঞ বোধ করব ব্যোমকেশবাবু। আর আমি জানি আপনার সঙ্গে আপনার বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায়ও আপনার সাথে তদন্ত সমাধান করেন। তাই তাকে সঙ্গে করে নিয়ে এলেও
আমার কোনো সমস্যা হবে না। আপনার অপেক্ষায় থাকবো ব্যোমকেশবাবু। ইতি যামিনী রায়। বাহ! চিঠিটা পড়ার পরেই বুঝতে পারলাম ব্যোমকেশ হঠাৎ করেই সুন্দরবন যাওয়ার পরিকল্পনা কেন করল। মনে মনে একটু যে রাগ হলো তা নয়, তবে সুন্দরবন যখন যাচ্ছি তাহলে সেখানে গিয়েই না হয় দেখা যাবে ব্যোমকেশের ভাগ্যে নতুন কোন কেস আছে। আর তাছাড়া যামিনী রায় তো চিঠিতে সেই সব ব্যাপারে তেমন কিছুই খুলে লেখেননি, শুধু তিনি একটা সমস্যায় আছেন সেইটাই খুলে লিখেছেন। এবার সুন্দরবন না যাওয়া পর্যন্ত আমরা এ ব্যাপারে কিছুই জানতে পারবো না। ব্যোমকেশ যেখানে আমিও সেখানে। ব্যোমকেশ এলো একটু দুপুরের দিকে। ব্যোমকেশ ফিরে আসার পরে আমরা একসাথে দুপুরের খাওয়া দাওয়া করতে বসলাম। খেতে বসে ব্যোমকেশ প্রশ্ন করল, তা চিঠিটা পড়ে কি বুঝলে অজিত? দেখো, যামিনী রায় তোমায় চিঠিটা লিখেছেন তোমায় সেখানে যাওয়ার জন্য। ভদ্রলোক কোনো একটা সমস্যায় আছেন আর সেই সমস্যায় তোমার সাহায্য চাইছেন। ভদ্রলোকের বেশ অর্থ আছে, তবে তাদের আর্থিক অবস্থা আগে আরো বেশি ভালো ছিল, বর্তমানে সেটা সামান্য খারাপ হয়ে এসেছে। আর ভদ্রলোক তোমার সাথে আগে পরিচিত হয়েছিলেন কলকাতায় কোথাও একটা, আর সেই সময় তোমার কাজ দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। সেই ব্যাপারটা তার স্ত্রী এবং ছেলেকেও তিনি জানিয়েছেন। এবার তুমি সেখানে গিয়ে পৌঁছলে আমরা জানতে পারবো আসলে সমস্যাটা কি। সমস্তটাই ঠিক বলেছ অজিত, তবে তবে আমার মনে হয় যে ভদ্রলোকের সমস্যাটা আসলে সম্প্রতি হয়নি, বুঝলে। ভদ্রলোক বেশ কয়েক মাস কিংবা কয়েক বছর ধরে এই সমস্যাটায় ভুগছেন। তবে হ্যাঁ, বর্তমানে সমস্যাটা রীতিমতো বাড়াবাড়ি রকমের হয়েছে বলে তিনি আমায় ডেকে পাঠিয়েছেন। আর আর তাছাড়া আমার মনে হচ্ছে যে ভদ্রলোক নিজে কিন্তু চিঠিটা লেখেননি, মানে অন্য কাউকে দিয়ে লিখিয়েছেন। তবে ভদ্রলোক মনে হয় কথাগুলো বলে দিয়েছেন। ভদ্রলোক যদি চিঠিটা লিখতেন তাহলে তার সাথে বন্ধুর কথাও লিখতেন। এমনও হতে পারে যে ভদ্রলোক সম্প্রতি কোনো কারণে সবকিছু ভুলে যাচ্ছেন। অনেক সময় বয়স হলে এরকম ভুলে যাওয়ার রোগ দেখা যায় বই কি। কারণ কারণ তিনি বন্ধুর কথা লিখলেও সেই বন্ধুর নাম কিংবা অন্য কোনো কিছুই লেখেননি যাতে আমি চিনতে পারি। আর তাছাড়া চিঠিটা কিন্তু একই কালি দিয়ে লিখলেও বিভিন্ন সময় লেখা হয়েছে। তার কারণ দিনের বেলা চিঠি লিখলে আলো বেশি থাকে, আর সেই জন্যে চিঠিতে লেখাটা হালকা থাকে। আর রাতের আলোয় চিঠি লিখলে চিঠিতে লেখা ভালোভাবে বোঝা যাবে বলে লেখা একটু গভীর হয়। তুমি ভালো করে লক্ষ্য করলেই ব্যাপারটা বুঝতে পারতে অজিত। ব্যোমকেশ খেতে খেতে কথাগুলো বলে চলল। আমি বুঝতে পারলাম ব্যোমকেশের কথাগুলো চিঠিটা দেখে অনুমান করা যায়, তবে সেটা যে কেন আমার মনে হয়নি তা আমি বুঝতে পারলাম না। আমি বললাম, তাহলে কাল সকালে আমরা বেরিয়ে পড়ছি। সমস্তটাই ঠিক করে রাখা আছে অজিত। আজ রাতের মধ্যেই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে কাল সকালেই আমরা বেরিয়ে পড়ব। তবে হ্যাঁ, মনে রেখো, সুন্দরবনের দিকে কিন্তু আবহাওয়া মাঝামাঝি ধরনের থাকে, তাই জামা কাপড় খুব একটা বেশি নেওয়ার প্রয়োজন নেই। আমরা কলকাতায় যে সমস্ত জামা কাপড় পরি, যেগুলো ব্যবহার করি, তেমন কিছু নিলেই হবে। এই, তোমার রিভলভার কিন্তু সঙ্গে নিতে ভুলো না। কেন বলো তো? তোমার কি মনে হচ্ছে ওখানে গিয়ে আমরা কোনো একটা বিপদে পড়ব? সেখানে আমার রিভলভার প্রয়োজন হবে? ভদ্রলোক যখন খুলে কিছুই লেখেননি, তাহলে বিপদটা যে কোনো রকমের হতে পারে তো আমাদের জানা নেই, তাই না? আর রিভলভার সঙ্গে রাখাটাও বোধহয় প্রয়োজনীয়। সেই ক্ষেত্রে বৌঠানকে জানিয়ে দিয়েছো তো আমরা যাচ্ছি? না না, রিভলভার না নিয়ে সমস্যায় পড়ার ইচ্ছা আমার নেই। তবে হ্যাঁ, সত্যকে কিন্তু এখনো জানানো হয়নি। এই খাওয়া দাওয়া সেরে নিয়ে তাকে একটা টেলিফোন করে নিচ্ছি। আর হ্যাঁ, তুমি বরং একটু ঘুমিয়ে নাও, বুঝলে, খাওয়া দাওয়ার পর। কারণ কালকে আমরা কিন্তু অনেক সকাল সকাল বেরিয়ে পড়ব, ঠিক আছে? রাতে ঘুমোতে যাবার সময় কিন্তু যামিনী রায়ের চিঠির কথাই ভাবতে লাগলাম।
ব্যোমকেশ কি কিছু একটা আন্দাজ করতে পেরেছে যে যামিনী বাবু কি বিপদে পড়েছেন? আর না হলে সে বলল কি করে যে যামিনী রায়ের সমস্যাটা অনেক দিন ধরেই চলছে, কিন্তু সম্প্রতি সেটা হয়তো বেড়ে গেছে। সামান্য একটা চিঠি থেকে এত কিছু অনুমান করতে পারল কি করে ব্যোমকেশ? সেটাই ভেবে চলেছি, এমন সময় হঠাৎ করেই মনে পড়ে গেল যামিনী রায়ের লেখা একটা কথা। আর সেটা মনে পড়তেই বুঝতে পারলাম ব্যোমকেশ কেন ব্যাপারটা অনুমান করেছে। তবে পুরো ব্যাপারটা সত্যি তো নাও হতে পারে। এসব ভাবতে ভাবতে আর কাল সকালে উঠে সুন্দরবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব, এই চিন্তা করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম। ব্যোমকেশ ভাড়ার গাড়ি বলেই এসেছিল, তাই সেই গাড়িতে করে আমরা স্টেশনে পৌঁছালাম। তারপর সেখান থেকে ট্রেনের সময় মতো ট্রেনে উঠে পাড়ি দিলাম সুন্দরবনের বরগুনা জেলার বিকাশপুরের উদ্দেশ্যে। ঠিকানা চিঠিতে লেখা ছিল। সেই ঠিকানার মতো আমরা যখন বিকাশপুর গিয়ে পৌঁছালাম তখন দুপুর গড়িয়ে এসেছে। এতটা সময় লাগার কথা ছিল না, তবে ট্রেনটা লেট করায় সামান্য কিছুক্ষণের জন্য আমাদের একটু দেরি হয়ে গেল। ট্রেন থেকে নেমে প্রথমে গরুর গাড়ি, তারপর একটা ছোট্ট নদী নৌকায় পার হয়ে আমরা বিকাশপুরে পৌঁছালাম। ব্যোমকেশ বোধহয় যামিনী রায়ের চিঠির উত্তর আগেই দিয়ে দিয়েছিল, তাই দেখলাম নৌকো থেকে নামার সাথে সাথে একটা লোক আমাদের দিকে এগিয়ে এলো। সেই সঙ্গে করে একটা গরুর গাড়ি নিয়ে এসেছে। আমরা আমাদের ব্যাগপত্র নিয়ে নৌকো থেকে নেমে এগিয়ে যেতেই লোকটা আমাদের দিকে এগিয়ে এসে বলল, আপনারা কলকাতা থেকে আসছেন? যামিনী বাবুর বাড়ি যাবেন? হ্যাঁ, তা যামিনীবাবু কি তোমায় পাঠিয়েছেন নাকি আমাকে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, আসেন বাবু আসেন। আসলে এখান থেকে যামিনী বাবুর বাড়ি বেশ কিছুটা ভেতরে, এই হেঁটে যেতে আপনাদের কষ্ট হবে, তাই আমি গাড়ি নিয়ে এলাম। আমাদের ব্যাগপত্রগুলো সে বারণ সত্ত্বেও গাড়িতে তুলে দিল। তারপর আমরা দুজন গাড়িতে উঠে পড়লাম। গরুর গাড়িতে বসার একটা আলাদা আনন্দ রয়েছে। গরুর গলায় বাঁধা ঘণ্টা ঘুম ঘুম করে বাজতে থাকে, আর একটা সামান্য কেঁচোর কেঁচোর শব্দও হয়। দুটো শব্দই তুলে গরুর গাড়ি ধীরে ধীরে এগিয়ে যায়। আর এই দিকটা গণ্ডগ্রাম, এইদিকে গরুর গাড়ি ছাড়া তেমন কোনো গতিও নেই। তবে নৌকায় উঠে কিন্তু এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে পেয়েছিলাম। আর গরুর গাড়িতে করে যাওয়ার সময় আশেপাশের ছোট ছোট বাড়িঘরগুলোর ফাঁকে ফাঁকে সবুজের রাজত্ব দেখে চোখ জুড়িয়ে আসছিল। আমাদের কলকাতা শহরে একসময় সবুজের রাজত্ব ছিল, তবে ধীরে ধীরে যত সময় যাচ্ছে তত মানুষ বেড়ে যাওয়ার জন্য ইট বালি পাথরের কংক্রিটে গোটা শহরটা ভরে উঠছে। নিঃশ্বাস নেওয়ার জন্য এরকম সুন্দরবনের এলাকায় মাঝে মাঝে আসা উচিত আমার মনে হচ্ছিল। এমন সময় ব্যোমকেশ বলল, তোমার পাহাড়ে বেড়াতে যাওয়ার চেয়ে সুন্দরবন বোধহয় বেশি ভালো, তাই না? ব্যোমকেশ, সব কিছুর একটা আলাদা আলাদা গুরুত্ব আছে। পাহাড়ের গুরুত্ব যেমন আলাদা, সুন্দরবনের গুরুত্বও তেমন আলাদা। দুটোকে তুমি কখনোই একসাথে মিশিয়ে ফেলতে পারবে না। ব্যোমকেশ একবার আমার দিকে তাকিয়ে বলল, ও হো 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 হো, মাঝে মাঝে আমি ভুলে যাই বুঝলে যে তুমি সাহিত্যিক, তাই এইসব বলে ফেলি। আর তোমার থেকে যখন থেকে এই ধরনের কথাগুলো শুনতে পাই তখন যেন আমার মনে পড়ে যায়। এই মানেটা কি? হ্যাঁ, তুমি কি বলতে চাইছো? ব্যোমকেশ একটু হেসে উঠল, কিন্তু কিছুই বলল না। আমাদের কথার মাঝখানে হঠাৎ হারাধন বলে উঠল, বাবুরা, আপনারা যে বাড়িতে যাচ্ছেন সে বাড়িতে কাল রাতে চুরি হয়েছে, জানেন তো? এ কথায় আমি আর ব্যোমকেশ দুজনেই সামান্য চমকে উঠলাম। তারপর ব্যোমকেশ বলল, চুরি হয়েছে কাল রাতে? তা কি চুরি গেছে সেটা কি জানা গেছে? আরে বাবু, মনে হয় পুলিশে খবর দিয়েছিল, কিন্তু এখানে কাছাকাছি তো কোনো থানা নেই। থানা অনেক দূরে। আজ বিকেলের দিকে পুলিশ চলে আসার কথা। এবারে কি চুরি গেছে তা তো আমি জানি না বাবু, তবে চোর যে এসেছিল তা আশেপাশের কয়েকজন বলেছে। আমি তো এদিকেই থাকি, তাই সেটা জানতে পেরেছি। আচ্ছা, যামিনী বাবুর বাড়ির লোকজন কেমন? মানে তাদের তো মশলার ব্যবসা আছে বলে শুনেছি। তাদের ব্যবসা এখন কেমন চলে? না মানে আমি শুনেছি যে তাদের ব্যবসা এখন একটু পড়তির দিকে, তাই না? অত খবর তো আমি জানি না বাবু,
তবে আগের চেয়ে বাবুদের অবস্থা যে খারাপ হয়েছে তা আমি বেশ বুঝতে পারি। আর তাছাড়া ছোট বাবুর তো ব্যবসায় মন নেই, সে বাড়িতে বসেই গান বাজনা নিয়ে থাকে। আর একটু কেমন যেন ওই ছন্ন ছাড়া ধরনের বাবু, বুঝলেন? তাই নিয়ে বড় বাবুর তো মন খারাপও হয়। তবে গিন্নিমা আমাদের সাক্ষাৎ লক্ষ্মী পৃথিবী, আহা, তার বাড়ি থেকে অভুক্ত অবস্থায় কেউ ফিরে যায়নি, বুঝলেন? ব্যোমকেশের সাথে এই চালকের কথাবার্তা দেখে আমি অবাক হচ্ছিলাম, কারণ ব্যোমকেশকে এইরকম বাইরের লোককে কারোর ব্যাপারে খোঁজ খবর নিতে খুব একটা দেখিনি। তবে সে যখন এই কাজটা করছে নিশ্চয়ই কিছু একটা ভেবেই করছে, তাই আমি চুপ করে রইলাম। ব্যোমকেশ আবার বলল, ওই বাড়িতে আর কে কে থাকেন? বড় বাবু, গিন্নিমা, ছোট বাবু, আরো একজন থাকে, ওই ম্যানেজার গোছের কেউ একটা, এই আমাদের গ্রামেরই ছেলে, ব্যবসা দেখে। তাছাড়া কয়েকটা কাজের লোক তো আছেই, দারোয়ান আছে। আর আচ্ছা বাবু, আপনারা কি এই পুলিশের লোক? এই আমায় এত প্রশ্ন করছেন যে? হ্যাঁ। ব্যোমকেশ হেসে উঠল, তারপর বলল, আরে না না না, আরে তুমি ভুল করছো, আমরা পুলিশের লোক নই। আসলে তোমাদের এই যামিনী রায়ের বংশধরদের ইতিহাস নিয়ে আমরা একটা বই লিখছি। আসলে আমার বন্ধু, এই যে ইনি হচ্ছেন একজন সাহিত্যিক, ইনি এই ব্যাপারটা নিয়ে লিখতে চাইছেন, তাই যামিনী বাবুর আমন্ত্রণে আমরা এখানে এসেছি। হারাধন কি বুঝলো জানি না, তবে একবার মুখ ফিরিয়ে আমার দিকে তাকিয়ে সামান্য হাসল। তারপর আর আমাদের মধ্যে কোনো কথা হলো না। আমি একবার চুপি চুপি ব্যোমকেশকে বললাম, এই ব্যোমকেশ, কি হচ্ছে এসব? হ্যাঁ, আর সবাইকে মিথ্যে কথা বলার কি কোনো প্রয়োজন আছে? আছে অজিত, আছে। সব জায়গায় সত্যি কথা বলে আসল খবরটা বার করা যায় না, বুঝলে? তাই মাঝে মাঝে মিথ্যার আশ্রয়ও নিতে হয়। ও তুমি বুঝবে না। আমি সত্যিই বুঝলাম না ব্যোমকেশ এই গাড়ির চালককে মিথ্যে কথা বলে কোন খবর বার করতে চাইছে। তবে তারপরেও ব্যোমকেশ এই চালকের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে লাগলো, তার পরিবারের কথা, এমনকি গ্রামের আরো কিছু কথা। আমি চুপ করে চারপাশের সৌন্দর্য দেখতে লাগলাম। তারপর এক সময় গাড়িটা দাঁড়িয়ে যেতেই হারাধন বলে উঠল, আমরা এসে গেছি বাবু। এই যে আপনাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন সেইটাই হলো রায় বাড়ি। আমরা গাড়ি থেকে নেমে সামনের দিকে তাকিয়ে দেখলাম একটা বড় গেট। সেই গেটের পিছনে একজন দারোয়ান রয়েছে। সেই গেটের পিছন দিয়ে একটা পায়ে চলার পথ, তার চারপাশে সবুজ গাছপালা। সেসব কিছু পেরিয়ে কিছুটা ভেতরের দিকে একটা বাড়ি দাঁড়িয়ে আছে। বাড়ি না বলে সেটাকে মহল বলা বরং ভালো। বাড়িটা দোতলা। সেই বাড়ি যে সময়ের জন্য আর যত্নের অভাবে কিছু জায়গায় সামান্য ফাটল ধরে এসেছে, তবে বাড়ির গঠন দেখলে বোঝা যায় এই বাড়ি আজ থেকে বেশ কয়েক বছর আগে তৈরি করা হয়েছে। বাইরে থেকে যতই দেখা যায় আমরা অবাক হয়ে দেখছি। এমন সময় দারোয়ান গেটের সামনে এসে প্রশ্ন করল, কাকে চাই? ব্যোমকেশ আর আমি আমাদের ব্যাগগুলো নিয়ে গেটের সামনে এগিয়ে যেতেই ব্যোমকেশ বলল, যামিনী রায় আমাদেরকে এখানে আসতে বলেছেন। আমার মনে হয় উনি তোমাকে আমাদের কথা বলে রেখেছেন। আমরা কলকাতা থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ বাবুরা, আসুন আসুন, বড়বাবু আপনাদের কথা বলে রেখেছেন। গেট খুলে যেতেই আমরা ভেতরে ঢুকলাম। ব্যোমকেশ গাড়ির চালককে ভাড়া দিতে গেলে সে হাহা করে হেসে উঠল। ও কি করছেন বাবু, ও কি করছেন? বড় বাবু আমায় বলে দিয়েছেন আপনাদের কাছ থেকে কোনো টাকা না নিতে। আমার ভাড়া বড় বাবু নিজেই বুঝিয়ে দেবেন খন। আপনাদের কাছ থেকে টাকা নিলে বড় বাবু রাগ করবেন যে। আমি এখন চলি, আপনার যখন প্রয়োজন হবে ওই আমায় ডাকবেন, বুঝলেন? এই বাড়ি থেকে বেরিয়ে ওই সামনে যে বড় গাছটা দেখতে পাচ্ছেন ওর পাশ থেকে ছোট রাস্তা ডান দিকে গেছে, ওখানে একটা ছোট পুকুর মতো আছে। ওই পুকুরের পাড়েই আমার বাড়ি। ওখানে গিয়ে যে কাউকে হারাধন বললেই আমায় চিনতে পারবে। চলি বাবু, চলি। হারাধন কিছুতেই টাকা নিল না। সে গাড়ির গরুগুলোকে হাঁকিয়ে দিয়ে যেই দিকে আমাদের দেখালো সেই দিকেই এগিয়ে গেল। আমরা বাড়ির ভেতরে ঢুকতেই দারোয়ান আবার গেট বন্ধ করে দিল। তারপর বলল, আসুন বাবুরা আসুন,
আমি বাড়ির ভেতরে গিয়ে খবর দিই। পায়ে হেঁটে চলা রাস্তাটার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল একটা ছোট বাগানের মধ্যে এসে পড়েছি। দুপাশের ফল ফুলের গাছ, তাছাড়া বাড়ির পাঁচিলের ধার ঘেঁষে বড় বড় নারকেল সুপারি গাছ। আমরা হাঁটতে হাঁটতে রাস্তার মাঝামাঝি এসে পড়েছি, তখন ব্যোমকেশ বলল, বাড়ির অবস্থা তো দেখেই বোঝা যাচ্ছে যে ভদ্রলোক বর্তমানে সামান্য অর্থকষ্টে আছেন। আর এই বাগানগুলো দেখো অজিত, একসময় বাগানগুলোর বেশ যত্ন করা হলেও এখন কিন্তু সামান্য অযত্ন হচ্ছে। বোধহয় বাগানের উপর থেকে ভদ্রলোকের শখ মিটে গেছে। আমি ব্যোমকেশের কথায় ভালো করে লক্ষ্য করতেই বুঝলাম বাগানের বেশ কিছু গাছ শুকিয়ে গেছে। তাছাড়া বেশ কিছু গাছ অপ্রত্যাশিতভাবে বড় হয়ে বাগানটাকে জঙ্গল মতো করে তুলেছে। সাথে সাথেই মনে পড়ল, এটা সুন্দরবন, এখানে সাপ থাকাটা খুব একটা অবাক হওয়ার বিষয় নয়। তবে একবার পায়ের দিকে তাকিয়ে আমি দেখে নিলাম পায়ের তলায় মাটি, আর এখানে ওখানে ঘাস জন্মেছে। আমরা আর ওখানে এগিয়ে এসেছি, বাড়ির ভেতর থেকে দারোয়ানের সাথে আরও একজন বেরিয়ে এসে আমাদের নমস্কার করে বলল, নমস্কার, আপনাদের মধ্যে ব্যোমকেশ বাবুটা ঠিক? নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী, আর ও হলো আমার বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায়। আপনি যামিনী রায়ের? আমি এ বাড়ির কেউ নই। আমি আসলে যামিনী রায়ের কাছে বেশ কয়েক মাস ধরে থাকছি। আসলে ওনার ব্যবসার কাজে আমি ওনাকে সাহায্য করি, সেই সূত্রেই আমাকে এখানে থাকতে হয়। আমার বাড়ি বেশি দূরে নয়, এই গ্রামেই, তবে আমি এখানেই থাকি। আসুন। আমি বাড়িটার দরজার সামনে গিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। ভবানীবাবু আমাদের ব্যাগগুলোকে ঘরের ভেতর থেকে আসা আরও একজন চাকর গোছের কাউকে দিয়ে আমাদের জন্য নির্দিষ্ট ঘরে পৌঁছে দিতে বললেন। তারপর বললেন, আপনারা অনেকটা দূর থেকে এসেছেন, আপনাদের ঘর দোতলায় গুছিয়ে রাখা আছে। আপনারা হাত মুখ ধুয়ে বিশ্রাম নিন, আমি আপনাদের খাবার ব্যবস্থা করে দিচ্ছি। আর তারপরে যামিনীবাবু আপনাদের ডেকে পাঠালে আমি আপনাদের ডেকে আনব। যামিনীবাবু কি অসুস্থ? সেরকম ব্যাপার নয়, তবে বয়স হয়েছে, প্রেশার বেড়েছে, তাছাড়া সুগারও রয়েছে, তাই তিনি ঘরেই বেশিরভাগ সময় থাকেন। যতদূর মনে হচ্ছে যামিনীবাবুর হয়ে চিঠিটা তাহলে আপনিই লিখেছিলেন। কি করে বুঝতে পারলেন বলুন তো? আপনি কি যামিনীবাবুর হাতের লেখা চেনেন? না, তবে চিঠিটা দেখে মনে হয়েছিল। হ্যাঁ, কিছুটা আমিই লিখেছি। যামিনীবাবু আমায় যেরকম বলেছেন আমি তাই লিখেছি। আপনারা আসুন। এই রঘু, যাও বাবুদের উপরের ঘরে নিয়ে যাও, আর বাবুদের জন্য খাবারের ব্যবস্থা করো। আমি আর ব্যোমকেশ রঘুর সাথে উপরের ঘরে চলে এলাম। সেখানে আমাদের ব্যাগপত্র রাখা হয়েছিল। একটু পরেই রঘু এসে আমাদের কলতলায় নিয়ে গেল। সেখানে জল রাখা হয়েছিল। আমরা হাত মুখ ধুয়ে নিজেদের ঘরে এসে বিছানার উপর বসলাম। তারপর কাপড় বদল করে নিয়ে একসময় দেখি রঘু আমাদের জন্য খাবার নিয়ে এসেছে। কয়েক রকম মিষ্টি, লুচি, তরকারি। খিদে যে আমাদের পায়নি তা নয়, আসলে ট্রেনে সামান্য কিছু খেয়েছিলাম, তারপর আর কিছুই খাওয়া হয়নি। তাই আর বাক্য ব্যয় না করে আমরা খাবারের সদ্গতি করে ঘরের মধ্যে বসে রইলাম। ব্যোমকেশ একবার ঘরের বাইরে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে সামনের বাগানের দিকে বেশ কিছুক্ষণ চেয়ে রইল। একটু পরে রঘু এসে ডেকে নিয়ে গেল যামিনীবাবুর ঘরে। সেখানে ভবানীবাবুও ছিলেন। যামিনীবাবুর ঘর একতলায়। সেইখানে বিছানার উপর চাদর অর্ধেকটা গায়ে দিয়ে যামিনীবাবু শুয়েছিলেন। আমরা ঘরে ঢুকতেই কোনো মতে উঠে বসে আমাদের উদ্দেশ্যে নমস্কার করে বললেন, নমস্কার নমস্কার ব্যোমকেশবাবু, আপনি যে আমার চিঠি পেয়ে এত দূর থেকে কষ্ট করে আসবেন তা আমি ভাবতে পারিনি। আমি সত্যি খুব খুব খুশি হয়েছি। এইখানে ভদ্রলোকের চেহারার একটা বিবরণ দেওয়া দরকার। ভদ্রলোকের মাথার চুল বেশ লম্বা, সেই চুল কাঁধ পর্যন্ত ঝুলে এসেছে। মুখের দাড়ি গোঁফ সাদা হয়ে এসেছে। ভদ্রলোকের শরীর যে অসুস্থ তা বোঝা যায়। ভদ্রলোকের পরনে একটা সাদা পাজামা, চাদর ঢাকা থাকার জন্য নিচের পরিধান বোঝা যায় না। তার চোখের তলায় গাঢ় কালি, মুখে চামড়ার বলিরেখায় শারীরিক অসুস্থতার একটা লক্ষণ ফুটে উঠেছে তার চোখে মুখে। তবে গায়ের রং বেশ ফর্সা এবং চেহারা যে একসময় বেশ ভালো ছিল তা বোঝা যায়। আমরা তার বিছানার পাশে রাখা চেয়ারে বসলাম। ব্যোমকেশ বলল,
না না, এতে অসুবিধার কিছু নেই। আপনার আমন্ত্রণ আমি রক্ষা করতে পেরেছি, তাতে আমার বেশ ভালোই লাগলো। তবে বলেই ব্যোমকেশ একবার ভবানী বাবুর দিকে তাকালো। যামিনী রায় বোধহয় কিছু একটা বুঝতে পেরে ভবানীকে বললেন, ও ও হ্যাঁ ম্যাম। আচ্ছা ভবানী, ভবানী তুমি এখন এসো। আমি ব্যোমকেশ বাবুর সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। আর হ্যাঁ দেখো, এই সময় যেন কেউ আমাদের বিরক্ত না করে। বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে যাও। আর রঘুকে দিয়ে 3 কাপ চা পাঠিয়ে দিও, কেমন? ভবানীর মুখ দেখে মনে হলো ব্যাপারটায় সে খুব একটা খুশি হয়নি। তবু ঘর থেকে বেরিয়ে গিয়ে দরজাটা ভিজিয়ে দিল। যামিনীবাবু ব্যোমকেশের দিকে একবার তাকিয়ে তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আসলে আসলে ব্যাপারটা যে আপনাকে কোথা থেকে বলা শুরু করব তা আমি ঠিক বুঝতে পারছি না। তবে দেখুন, আমি 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 সময় নষ্ট করতেও চাইছি না। আমি চাইছি আপনি ব্যাপারটা আজ থেকেই দেখুন। যত দেরি হবে ততটা বোধহয় সমস্যাটা বাড়বে। আপনার যেখান থেকে বলতে ভালো লাগে আপনি সেখান থেকেই বলতে শুরু করুন, আমার কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, একটা কথা, কোনো কিচ্ছু কিন্তু বাদ দেবেন না, তাহলে আমার কাজ করতে অসুবিধা হবে। আপনি মন খুলে বলুন। যামিনীবাবু বেশ কিছুক্ষণ পায়ের কাছে খোলা জানালাটার দিকে তাকিয়ে রইলেন। তারপর বলতে শুরু করলেন, আমার বাবার ছিল মশলার ব্যবসা। তবে মশলার ব্যবসার গোটা ব্যাপারটা হয়তো আপনি জানেন না। আসলে ভারতবর্ষের বাইরের বিভিন্ন দেশ থেকে মশলা জাহাজে করে আমাদের এই সুন্দরবনের কাছের কয়েকটা বন্দরে আসতো। আর সেই সব বন্দর থেকে মশলা নিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হতো বিভিন্ন লোকেদের মাধ্যমে। আমার বাবা আসলে মশলা জাহাজে করে এখানে আসার পরে সেই মশলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া এবং সেগুলো চড়া দামে বিক্রি করার ব্যবস্থা করা, এই সমস্তগুলোই দেখতেন। তবে আমার ঠাকুরদার ব্যবসা ছিল কিন্তু আলাদা। ঠাকুরদা ছিল একদম অন্যরকম। মানে বাবা যেমন ব্যবসা নিয়েই মেতে থাকতে ভালোবাসতেন, ব্যবসা থেকে কিভাবে আর একটু বেশি টাকা উপার্জন করা যায় আর কি করে আমাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা যায় সেই সবই ভেবেছেন। তবে ঠাকুরদা কিন্তু মশলার ব্যবসা করলেও তিনি নিজে মাঝে মাঝে ওই সমস্ত জাহাজে করে বেরিয়ে পড়তেন। তার ছিল অজানা অচেনা জায়গা দেখার ইচ্ছে এবং সেই সমস্ত জায়গায় যাওয়ার ইচ্ছে। এখন যেমন আমরা রেলপথে, সড়ক পথে, এমনকি জলপথে অনেক জায়গায় যেতে পারি, ঘুরতে পারি। আমার ঠাকুরদার সময় কিন্তু ব্যাপারটা অত সহজ ছিল না। জলপথে ব্যবসা করে মাঝে মাঝে প্রাকৃতিক বিপর্যয় এবং জলদস্যুদের হাতেও পড়তে হতো। কিন্তু ঠাকুরদার ভাগ্য বোধহয় খুব ভালো ছিল, তাই নানা পরিস্থিতিতে তিনি পড়লেও সেখান থেকে তিনি অদ্ভুতভাবেই বারবার বেঁচে ফিরে আসতেন। এই নিয়ে ঠাকুরদা আর বাবার সাথে মনোমালিন্য হলেও ঠাকুরদা কিন্তু নিজেকে বদলাননি। আমার ঠাকুরদাকে আপনি দেখেননি। আমার এক সময় খুব ভালো চেহারা ছিল ব্যোমকেশবাবু, কিন্তু আমার ঠাকুরদার কাছে আমি কিছুই নয়। তার সেই লম্বা চওড়া চেহারা, একদম সুপুরুষ সৈনিকদের মতো ছিল তার শরীর। পৃথিবীতে এমন কিছু নেই যাকে ঠাকুরদা ভয় পেতেন। আর তিনি ছিলেন ঘোরতর নাস্তিক। ভূত ভগবান কোনো কিছুই তিনি মানতেন না। যখন যা ইচ্ছে হতো তাই করতেন। তবে হ্যাঁ, তার মনটা কিন্তু ছিল ভালো। কখনো কারোর অনিষ্ট তিনি করতেন না। তার ডান গালের উপর একটা কাটা দাগ ছিল। আমরা গল্প শুনেছি ঠাকুরদা নাকি একবার ঠাকুরদার বাবার উপর রাগ করে
নিজের হাতে ছুরি দিয়ে ডান গালের ওপর জায়গাটা কেটেছিলেন। তাহলে বুঝতে পারবেন ব্যোমকেশবাবু তিনি কতটা সাহসী মানুষ ছিলেন। যে মানুষ নিজের হাতে ছুরি দিয়ে নিজের ডান গাল কাটতে পারে তার তো সাহসের অভাব হবে না, কি বলেন? শুধু সাহস কি বলছেন, এ তো দুঃসাহস। দেখুন, একজন মানুষ অন্য মানুষকে খুন করতে পারে, সেটা সময়, পরিস্থিতি কিংবা তার মানসিকতার উপর নির্ভর করে, কিন্তু নিজের হাতে নিজেকে এইভাবে গাল কাটা, এটা কিন্তু সহজ কাজ নয় যামিনীবাবু। যামিনীবাবু হাসলেন, তারপর বললেন, তাই বলছি ব্যোমকেশবাবু, আমার সেই ঠাকুরদার নাম ছিল যোগেশ রায়। সেই সময় বাঙালিদের মধ্যে এমন সাহসী আর এমন মনের লোক পাওয়া কিন্তু খুব কঠিন ছিল। সে যাই হোক, ঠাকুরদা জাহাজে এখানে ওখানে চলে যেতেন। এইভাবে তাদের একটা দল তৈরি হয়েছিল। সেই দল নিয়ে তারা বাণিজ্য করতেন এবং বাণিজ্য করে অর্থ নিয়ে বাড়ি ফিরে আসতেন। আবার হয়তো কয়েকদিন বাড়িতে থাকলেন, তারপর আবার একদিন ছোট কোনো জাহাজ নিয়ে বেরিয়ে পড়লেন। ঠাকুরদা ছোটবেলায় আমাদের অনেক গল্প বলতেন। এই সব দুঃসাহসিক অভিযানের কথা শুনতে শুনতে কি মনে হতো জানেন? মনে হতো গল্পের বইতে কিংবা চলচ্চিত্রে দেখা গল্প ঠাকুরদার গল্পের কাছে কোন ছাড় লাগে। আমার সেই ঠাকুরদা কিন্তু মারা গেছিলেন খুবই কষ্ট পেয়ে। তার গোটা শরীরে এক অদ্ভুত ধরনের ঘা হয়েছিল। সেই ঘা কোনো ডাক্তাররা সারাতে পারেনি। তারা বলেছিলেন যে সমুদ্রের আবহাওয়া এবং জলবায়ুর জন্যে কোনোভাবে তার শরীরে অদ্ভুত কোনো একটা ভাইরাস এসে বাসা বেঁধেছে, আর সেই রোগের ওষুধ এখনো তৈরি হয়নি। অমন দুর্দান্ত প্রতাপ সুপুরুষ চেহারার মানুষটা রোগা হয়ে একদম কুঁকড়ে কঙ্কাল সার হয়ে মারা গেছিলেন ব্যোমকেশবাবু। অমন দুর্দান্ত প্রতাপ সুপুরুষ চেহারার মানুষটা একদম রোগা হয়ে কুঁকড়ে গিয়েছিলেন, শেষে কঙ্কাল সার হয়ে মারা গিয়েছিলেন, বুঝলেন? তবে আমার বাবা ঠাকুরদার পথ আর মাড়াননি। তিনি নিজের মতন ব্যবসাপত্র নিয়ে এখানেই থাকতেন। আমাদের এই বাড়িটা তৈরি করিয়েছিলেন আমাদের ঠাকুরদা। বাড়ির অবস্থা দেখেই বুঝতে পারছেন এ অনেক বছর আগের তৈরি করা বাড়ি। ঠাকুরদা যখন পাকাপাকিভাবে এখানে থাকতে শুরু করেন তখন তার কাছে জমানো অর্থ অনেক ছিল। তাছাড়া সোনা রূপা এমনকি আরো অনেক মূল্যবান বস্তু ছিল। তার মধ্যে ছিল একটা লাল রঙের পাথর। সেই পাথরটা কিন্তু বড় অদ্ভুত ছিল। কি বলবো আপনাকে, অমন পাথর না চট করে দেখা যায় না। পাথরটার একটা দিক সুচলো আর বাকি দিকটার এমনি পাথরের মতো চাপা। দাদু বেঁচে থাকার আগে পর্যন্ত পাথরটা তার ডান হাতের একটা আংটির মধ্যে থাকত। তবে পাথরটা একটু বেশি বড় ছিল, তাই তার দিকে তাকালে তার হাতের ওই আংটির পাথরটাই আগে চোখে পড়ত। ঠাকুরদা মারা যাওয়ার পরে সেই পাথরটাও যে কোথায় গেল তাও কেউ জানত না। এমনকি সত্যি বলতে আমার বাবার এইসব নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। তাই সেই পাথরের কথা ঠাকুরদা মারা যাওয়ার পরেই চাপা পড়ে যায়। প্রায় অনেক আগের কথা। একদিন আমাদের বাড়িতে এক ভদ্রলোক এসে উপস্থিত হন। তিনি নাকি আমার সেই ঠাকুরদার কোনো এক বন্ধুর ছেলে। তিনি ঠাকুরদার সাথে তার বাবার বন্ধুত্বের কিছু প্রমাণ দেখান, যেখানে কিছু কাগজপত্র এবং ডায়েরির পাতা ছিল। তবে সেই সমস্ত কিছু দেখানোর উদ্দেশ্য অন্য। ঠাকুরদার কাছে একটা অদ্ভুত পাথর আছে, সেই পাথরটা নাকি তার প্রাপ্য। পাথরটা তার বাবা
আমার ঠাকুরদার কাছে রাখতে দিয়েছিলেন। তবে পাথরটা ফেরত নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু ঘটে যায়। তাই ব্যাপারটা সেখানেই চাপা পড়ে যায়। এখন সে তার বাবার খাতাপত্র, ডায়েরি সমস্ত কিছু দেখে পাথরটার কথা জানতে পেরে আমাদের কাছে এসেছে। তবে সত্যি বলতে কি, ঠাকুরদার মৃত্যুর পর সেই পাথরটা আমরা আর কোথাও দেখতে পাইনি। তাই পাথরটার উপর তার অধিকার থাকলেও সেটা ফেরত দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু সেই ভদ্রলোক, তিনি কিছুতেই বিশ্বাস করতে চান না যে সেই পাথরটা আমরা লুকিয়ে রাখিনি, বরং আমরা জানি না যে সেই পাথরটা কোথায় আছে। তা ব্যাপারটা নিয়ে তিনি আমাদের শাসিয়েও যান। তবে সত্যি বলতে, আমার বাবা ছিলেন একটু রাগী মানুষ। তিনি লোকটাকে জোর করে বাড়ি থেকে বের করে দেন। তবে হ্যাঁ, যাওয়ার সময় কিন্তু সে হুমকি দিয়ে গিয়েছিল যে ওই পাথরটা সে নিয়েই ছাড়বে। এই ঘটনাটা যখন ঘটে, তখন আমার সদ্য বিয়ে হয়েছে। আমি এবং আমার স্ত্রী দুজনে মিলে সেই পাথরটাকে খোঁজার অনেক চেষ্টা করি, কিন্তু সেটা কোথাও পাই না। আর তাছাড়া আমার ঠাকুরদার কাগজপত্র, ডায়েরি এই সমস্ত কিছু ঘেঁটেও আমরা কিন্তু কিছুই জানতে পারিনি। তারপর এক সময় ব্যাপারটা থিতিয়ে পড়ে। মাত্র বছরখানেক আগে সেই ভদ্রলোকের মতো আরও একজন এসে উপস্থিত। তার দাবি সে নাকি সেই ভদ্রলোকের ছেলে, এবং সে এত বছর পরে আমাদের কাছে সেই পাথরটা নিতে এসেছে। এবং সে বিশ্বাস করে যে আমরা পাথরটার ব্যাপারে জানি না। তবে আমরা যদি পাথরটা খোঁজার চেষ্টা করি, তাহলে তাকে পাথরটা দিতে পারি। তার নাকি খুব প্রয়োজন। আসলে ওটা কোনো পাথর নয়, ওটা একটা সিন্দুকের চাবি। আর তার ঠাকুরদা যে সিন্দুকটা রেখে গেছেন, সেই সিন্দুকে মূল্যবান কিছু আছে। গোটা সিন্দুকটা লোহার তৈরি, আর সেই সিন্দুকটা ভেঙে উদ্ধার করা কোনোভাবেই সম্ভব নয়। আগেই বলেছি ব্যোমকেশবাবু, আগে যে ভদ্রলোক এসেছিলেন তিনি আমাদের শাসিয়ে গেছিলেন, কিন্তু এই ভদ্রলোক তেমন কিছু বলেননি। তিনি আমাদের কাছে একরকম, সত্যি কথা বলতে গিয়ে, অনুরোধ করে যান যে আমরা যেন তার পাথরটা খোঁজার চেষ্টা করি। এই সময় ব্যোমকেশ যামিনী বাবুকে একবার থামিয়ে দিয়ে বলে, পাথরটা কোথায় আছে সেই ব্যাপারে কি আপনার বাবা কিছু জানতেন? এখানে আসল সমস্যা ব্যোমকেশবাবু, বাবাকে যখনই আমরা পাথরটার ব্যাপারে জিজ্ঞাসা করেছি, তখনই বাবা হ্যাঁ কিংবা না কোনো উত্তরই দেননি। যখনই পাথরটার কথা তাকে বলা হয়েছে, তখনই তিনি আমাদের চুপ করিয়ে দিতেন এবং বলতেন পাথরটার ব্যাপারে জানার কোনো প্রয়োজন নেই, ওটা আমাদের পরিবারের সম্পত্তি। তবে হ্যাঁ, পাথরটা আমি যখন ঠাকুরদার হাতে শেষবার দেখেছি, তখন আমি অনেক ছোট, কিন্তু তারপরে আর সেটাকে আমি দেখতে পাইনি। আপনাদের বাড়িতে তো কালকে চোর এসেছিল বলে আমি জানতে পেরেছি। তবে সেই চোর কি কিছু চুরি করে নিয়ে গেছে? দেখুন, আমার যতদূর মনে হচ্ছে যে সেই পাথরটার জন্যেই কিন্তু আপনার বাড়িতে চুরির চেষ্টা হয়েছে। ব্যাপারটা আমি জানি না ব্যোমকেশবাবু। আসলে আমি তো সেই পাথরটা নিজে কখনো দেখিনি। তাহলে সেই পাথরটা যদি বাড়ি থেকে চুরি হয়, তাহলে তো আমি জানতেও পারবো না। তবে হ্যাঁ, কাল রাতে চুরির চেষ্টা হয়েছিল, কিন্তু আমার বাবা যে ঘরে থাকতেন, মানে এখন আপনারা যে ঘরে আছেন তার ঠিক পাশের ঘরেই আমার বাবা থাকতেন। উপরের একটা ঘরে আমার ছেলে জয়ন্ত থাকে, আমি নিচের ঘরেই থাকি, এমনকি আমার স্ত্রীও নিচের ঘরেই থাকে। আসলে বয়স হয়েছে তো, বুঝতেই পারছেন,
এই উপরে ওঠা নামা করা না আমাদের পক্ষে আর সম্ভব নয়। আর আমি যেহেতু নিচের ঘরেই থাকি, তাই আমার স্ত্রীও নিচের ঘরেই থাকেন। তাই কাল রাত্রে যখন চোর এসেছিল বলে মনে হয়েছে, তখন আমার বাবার ঘরের দরজা খোলা ছিল। তবে সেখানে ঢুকে আমরা কিন্তু তেমন কিছুই বুঝতে পারিনি যে কিছু চুরি গেছে বলে। তবে হ্যাঁ, শুধুমাত্র তার ঘরের একটা আলমারি খোলা ছিল। তারপরে বলুন। এবার সমস্যাটা হলো যে মাসখানেক ধরে আমার মনে হয়েছে যে আমাদের বাড়ির আশেপাশে রাতের বেলা কেউ ঘোরাঘুরি করে। আসলে আসলে আমাদের বাড়িতে দারোয়ান আছে তা ঠিক, তবে বাড়ির পাশেরটা দেখেছেন তো, পেছনের দিকে কয়েকটা জায়গা সামান্য ভেঙে গেছে। সেটা পুনরায় মেরামত করা যায়, তবে পাঁচিলটা সামান্য নিচু, সেখান থেকে বাড়িতে ঢোকা খুব সহজ। আর আমার শরীর অসুস্থ, তাই রাতের দিকে আমার ভালোভাবে ঘুম আসে না। আমি প্রায়ই জেগেই থাকি। তখন বাড়ির পেছনের দিকে কারো হেঁটে চলার শব্দ কিংবা কথা বলার শব্দ আমি পেয়েছি। তবে হ্যাঁ, চিৎকার করে উঠলে আর কোনো শব্দ শোনা যায় না। তবে কাল রাতে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর তখনই বাড়িতে কেউ ঢুকেছিল। আর সে পালাবার সময় আমাদের একজন কাজের লোককে গুরুতরভাবে আঘাত করে গেছে ব্যোমকেশবাবু। আমার মনে হয় সে ব্যাপারটা বুঝতে পেরে দোতলায় ছুটে গিয়েছিল, আর তখনই তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করেছে। তার অবস্থা খুব একটা ভালো নয় ব্যোমকেশবাবু। আমার পক্ষে যতদূর সম্ভব আমি করেছি। সে এখন নিজের বাড়িতেই আছে। তার মানে খুন এবং তার সাথে হত্যার চেষ্টা। কিন্তু আপনি তো বলছেন যে পাথরটা এই বাড়িতে কোথাও নেই। তাহলে এই বাড়িতে চোর আসার কারণটা কি? সেইটাই তো আমিও বুঝতে পারছি না ব্যোমকেশবাবু। এখন যদি আপনি যদি ব্যাপারটা একটু দেখেন, আসলে বুঝতেই পারছেন তো, আমার বয়স হয়েছে, আর তাছাড়া আমার ছেলে গান বাজনা নিয়েই থাকে। সে একটু অন্য ধরনের ব্যোমকেশবাবু। তাকে আমি ঠিক ভরসা করতে পারি না। এই বয়সেই আমার যদি কিছু হয়ে যায়, তারপরে তার যে কি হবে সেই নিয়ে আমাকে এখনো চিন্তায় থাকতে হয়। আমার ব্যবসা দেখাশোনার জন্যে আমি ভবানীকে রেখেছি, তবে তাও দুশ্চিন্তা তো থাকেই। আচ্ছা, আপনার ঠাকুরদার সেই খাতাপত্র কিংবা ডায়েরি, সেই সমস্ত জিনিস কি আমি দেখতে পারি? আর আপনার বাবার যদি কোনো কাগজপত্র থেকে থাকে, সেগুলো আমার একবার দেখা দরকার। আপনি এখন যে ঘরে আছেন তার পাশের ঘরেই বাবা থাকতো, আর ঠাকুরদার যে সমস্ত জিনিসপত্র রাখা আছে তা সমস্তই বাবার ঘরেই রাখা আছে। আপনি চাইলেই দেখতে পারেন। আর হ্যাঁ, ভবানীকে বললে সে আপনাকে এই কাজে সাহায্য করবে। আপনি এই ব্যাপারটা আপনার বাড়িতে আর কাকে কাকে জানিয়েছেন? দেখুন, চোর আসার ব্যাপারটা তো সবাই জানে, তবে ওই দুজন ভদ্রলোকের অনেক বছর পরে আসার কথাও সবাই জানে। বাড়ির চারপাশে যে আমি কাউকে ঘুরে ফিরে বেড়াতে অনুভব করেছি, সেটা আমি কাউকে বলিনি। আর এই সবের সাথে যে ওই পাথরের একটা সম্পর্ক আছে বলে আমার মনে হয়, সেটাও আমি কাউকে জানাইনি। ব্যোমকেশবাবু, আমি শুধুমাত্র আপনাকেই সবটা জানালাম। ঠিক আছে, এই মুহূর্তে সেগুলোর কাউকে জানানোর প্রয়োজন নেই। আর আমি আপনার ঠাকুরদার বাবার কাগজপত্র, ডায়েরি এই সমস্ত একটু ঘেঁটে দেখি, বুঝলেন?
যদি কিছু পাওয়া যায় তারপর না হয় ব্যাপারটা নিয়ে আপনার সাথে আরেকবার কথা বলবো। আর হ্যাঁ, আজ তো আর কিছু হবে না, কাল থেকে আমি কাজ শুরু করি, তারপর দেখা যাবে। আপনি চিন্তা করবেন না একদম। কোনো না কোনো একটা সমাধান ঠিক বেরোবেই। আপনার ওপর ভরসা করতে পারছি বলেই তো আমি আপনাকে ডেকে এনেছি ব্যোমকেশবাবু। এখন আপনিই দেখুন কি করতে পারেন। যামিনী রায়ের কাছে সমস্তটা শুনে তাকে একরকম সান্ত্বনা দিয়ে আমি আর ব্যোমকেশ আমাদের ঘরে ফিরে এলাম। ঘরে ফিরে এসে ব্যোমকেশ জানলার কাছে দাঁড়াতেই আমি বুঝতে পারলাম বাইরে সন্ধ্যা নামতে শুরু করেছে। আমি বললাম, আচ্ছা, সেই লাল রঙের অদ্ভুত পাথরটা খোঁজার জন্য যামিনীবাবু তোমায় এত অবধি ডেকে আনলেন ব্যোমকেশ? তা তো উনি নিজেই বললেন অজিত। তবে আমার মনে হয় যে গোটা ব্যাপারটার মধ্যে আরও কিছু একটা রয়েছে। তুমি শুনলে না, যামিনীবাবু বললেন যে এ বাড়ির আশেপাশে কাউকে উনি ঘুরে বেড়াতে দেখেছেন। আর তাছাড়া আজ যামিনীবাবু যখন আমাদেরকে সমস্ত কথা বলছিলেন তখন আমাদের দরজার বাইরে কেউ একজন আড়ি পেতে শুনছিল। ব্যাপারটা কি তুমি লক্ষ্য করেছো? ব্যোমকেশের এই কথাটায় আমি কিন্তু এবার অবাক হয়ে গেলাম। আমাদের ঘরের বাইরে থেকে কেউ আমাদের কথা শুনছিল এটা তো আমি বুঝতে পারিনি। তাই বললাম, এই, তুমি সত্যি বলছো? হ্যাঁ অজিত, আমি সত্যি বলছি। তুমি বোধহয় খেয়াল করেছিলে যে আমি কথা শুনতে শুনতে দুবার দরজার দিকে তাকিয়েছিলাম, আর আমরা বাইরে আসার আগেই কেউ একজন দরজার সামনে থেকে বাইরের দিকে চলে গেল। যতদূর মনে হলো সামনের দিকে কোনো একটা ঘরে গিয়ে সে ঢুকেছিল, কিন্তু সেটা যে কে সেটা আমি বুঝতে পারিনি। কাল সকালে বাড়ির সবার সাথে একবার পরিচয় করতে হবে অজিত। তার আগে ব্যাপারটা নিয়ে কিছু ভাবার দরকার নেই। আর হ্যাঁ, রাতে একটু সজাগ থেকো, দেখো কোনো কিছু শুনতে পাও নাকি। যদি চোর এ বাড়িতে একবার এসেই থাকে আর সেই পাথরটা নিতে আসে, এবং যদি সে না পেয়ে থাকে, তাহলে সেটা নিতে সে আবার আসবে। আমার মনে হয় ব্যোমকেশ, কাল যে কাজের লোকটি আহত হয়েছে তার সাথে আমাদের একবার দেখা করা দরকার। দেখো, সে যদি কিছু দেখে থাকে বা বুঝতে পারে তাহলে তার জবানবন্দি কিন্তু আমাদের সাহায্য করবে। সবটাই হবে অজিত, তবে আজ আর কিচ্ছু নয়। আর একটা লম্বা ঘুম, তারপর কাল সকাল থেকে আমাদের কাজ শুরু করতে হবে। তবে প্রথমে কাজ হবে ওই যামিনী রায়ের বাবার এবং ঠাকুরদার কাগজপত্রগুলো ঘেঁটে যদি কিছু বার করা যায় সেটা দেখা। তারপর না হয় অন্য কিছু ভেবে দেখা যাবে। ব্যোমকেশের কথায় আমি নিজেও সম্মতি জানালাম। আমারও যে শরীর একটু ক্লান্ত লাগছিল না তা নয়, তাই একটু পরেই যখন রঘু আমাদের খেতে ডাকলো তখন ব্যোমকেশ বলল আমাদের খাবারটা উপরের ঘরেই দিতে। তার এমন অদ্ভুত আচরণের কারণ আমি কিছুই বুঝতে পারলাম না। তবে মনে হলো সেই মুহূর্তে সবার সামনে যেতে চাইছে না, আর সেটাই স্বাভাবিক, কারণ ব্যোমকেশ যেখানে কেসটা নিয়ে তদন্ত করতে এসেছে তা তো অন্য কেউ জানে না, একমাত্র ভবানীবাবু ছাড়া, কারণ তিনি চিঠিটা লিখেছেন। আমরা নিজেদের ঘরেই রাতের খাবার খেয়ে নিয়ে তার কোনো কথা না বলে ঘুমোতে চলে গেলাম। বিছানায় শুয়ে আছি, এমন সময় একটা বাঁশির শব্দ শুনতে পেলাম। এত রাতে কে বাঁশি বাজাচ্ছে এমনটা ভেবেই চলেছি, এমন সময় ব্যোমকেশ বলল, যামিনী রায়ের ছেলে জয়ন্ত রায় বাঁশি বাজাচ্ছে। তার ঘর আমাদের ঘর থেকে 2 ঘর পরে, একদম শেষের দিকে। ওসব নিয়ে এখন আর ভেবো না, ঘুমিয়ে পড়ো। বাঁশির সুরটা কিন্তু শুনতে বেশ ভালো লাগছিল। শুনতে শুনতে আমি একসময় সত্যি ঘুমিয়ে পড়লাম। বেশ ভালোই ঘুমটা হলো, তবে রাত্রের দিকে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। আমি ঘুমটা ভেঙে উঠে দেখি ব্যোমকেশ জানলার কাছে চুপ করে দাঁড়িয়ে আছে। আমি বিছানায় উঠে বসছি, সামান্য শব্দ হয়েছিল বোধহয়। সেই শব্দে ব্যোমকেশ আমার দিকে ঘুরে অদ্ভুতভাবে আমায় চুপ করে থাকতে বলল। তারপর হাতের ইশারায় আমায় ডাকল।
আমি বিছানা ছেড়ে উঠে ব্যোমকেশের দিকে এগিয়ে যেতে যেতেই আমার ঘুমটা কোথায় যেন উধাও হয়ে গেল। আমি জানলার সামনে গিয়ে আস্তে আস্তে উঁকি মেরে বাড়ির পিছনের দিকটায় তাকাতেই দেখতে পেলাম বাড়ির পিছনে পাঁচিলের ওপাশে চাঁদের আলো পড়েছে। সেই আলোয় বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলে পেছনের সামান্য জঙ্গল মতো জায়গাটা দেখা যায়। বাঁদিকে কিছু বাড়িঘর রয়েছে, ডান দিকেও তেমন, তবে পেছনের দিকে জঙ্গল মতো জায়গাটা পেরিয়ে একটা ছোট পুকুর মতো রয়েছে, আর তারপরেই আবার ফাঁকা জমি। আমি চাপা স্বরে ব্যোমকেশকে বললাম, কি হয়েছে, এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? ব্যোমকেশও আমারই মতো চাপা স্বরে উত্তর দিল, একটাও কথা না বলে জানলার কাছে চুপ করে দাঁড়াও, আর ওই পাঁচিলের ওপারে ভালো করে লক্ষ্য করে দেখো তো কিছু দেখতে পাও কিনা। আমি ভালো করে প্রাচীরের ওপারে তাকিয়ে প্রথমে কিছুই দেখতে পেলাম না, জঙ্গল আর ছায়া ছাড়া। তারপর মনে হলো জঙ্গলটা সেখানে সামান্য হালকা হয়েছে, সেখানে কি যেন একটা নড়াচড়া করছে। আরো ভালো করে কিছুক্ষণ দেখতে দেখতে আমার দুটো চোখ গোল হয়ে এলো। ওইখানটায় দুটো মানুষ বোধহয় দাঁড়িয়ে রয়েছে, তাদের নড়াচড়ার ছায়া আমরা দেখতে পাচ্ছি। আমি চাপা স্বরে ব্যোমকেশকে বললাম, ব্যোমকেশ, চোর। সে তো বুঝতে পারছি, কিন্তু আসলে চোর না ডাকাত সেটাই তো বুঝতে পারছি না। আর দলে যখন দুজন রয়েছে তাহলে কিছু একটা পরামর্শ করছে, কারণ অনেকক্ষণ ধরেই ওরা ওখানে দাঁড়িয়ে আছে, বুঝলে? শোনো, আমি একবার সামনের দিকের ব্যালকনির কাছ থেকে ঘুরে এসেছি। বাড়িতে কোথাও আলো জ্বলছে না। আলো জ্বলছে না যখন, তখন তাদের বাড়িতে ঢুকতে তো আপত্তি থাকার কারণ নেই। তারপরেও তারা দাঁড়িয়ে আছে মানে, এই এক মিনিট, ওই দিকটা একবার ভালো করে দেখো তো। ব্যোমকেশের কথায় আমি এবার বাড়ির ডান দিকে তাকাতেই দেখতে পেলাম ডান দিকে পাঁচিলের ওপারের মাটির রাস্তা ধরে আরও একটা ছায়ামূর্তি এগিয়ে যাচ্ছে, ঠিক সেই পিছনের দিকে। আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে আছি, ব্যোমকেশ সেই দিকে তাকিয়ে আছে। বাড়ির পেছনের দিকের পাঁচিলটা গোল করে ঘুরলে সেই ছায়ামূর্তি গিয়ে পৌঁছবে ওই দুটো মূর্তির কাছে। এই তৃতীয় লোকটা আবার কে? কিছু জানি না যে, তুমিও যেখানে আমিও সেখানে। ওই লোকটা ওদেরকে কোনো একটা খবর দিতে যাচ্ছে। আমার মনে হয় ওই লোকটা এই বাড়ির কেউ হলেও হতে পারে অজিত। সর্বনাশ, কি বলছো কি? এই বাড়ির কেউ ওদের সাহায্য করছে? তা না হওয়ার কিছুই নেই। এখন চুপ করে দেখো, চুপ করে দেখা ছাড়া আর এখন কোনো রাস্তা নেই। ওরা যদি বুঝতে পারে যে আমরা ওদেরকে দেখছি, তাহলে ওখান থেকে ওরা পালিয়ে যাবে। চুপ করে দেখো। তৃতীয় ছায়ামূর্তিটা প্রাচীরের গা ঘেঁষে এগিয়ে গিয়ে ওই দুটো ছায়া মুহূর্তের মধ্যে কাছাকাছি পৌঁছতে লাগলো, কিন্তু পাঁচিলের গোল জায়গাটা পেরিয়ে ছায়ামূর্তিটা সেই দুটো ছায়ামূর্তির জঙ্গলের কাছাকাছি পৌঁছতেই হঠাৎ করে দুটো ছায়া মোড় থেকে চঞ্চল হয়ে পেছনের দিকে যেতে দেখলাম, আর তার সাথেই হঠাৎ করে একটা গুলির শব্দ শুনতে পেলাম। গুলির শব্দ হওয়ার সাথে সাথেই ব্যোমকেশের মুখটা কেমন যেন হয়ে গেল। সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে দরজা খুলে যেতে যেতে বলল, অজিত, বাড়ির ভেতরে গিয়ে এক্ষুনি দেখো যামিনীবাবু কোথায় আছেন, আর একবার পারলে ভবানীবাবুকে খবর দাও। আমি গোটা ব্যাপারটাই প্রথমে সামান্য সময়ের জন্য হতচকিত হয়ে গিয়েছিলাম। ব্যোমকেশ বাইরে বেরিয়ে ব্যালকনি বেয়ে সিঁড়ি দিয়ে নেমে যখন বাড়ির ভেতরে উঠোনের মধ্যে দিয়ে দৌড়ে যাচ্ছে, তখন হঠাৎ আমার মনে পড়ল ব্যোমকেশ কি রিভলভারটা সঙ্গে নিয়ে গেছে। আমি সিঁড়ি দিয়ে নেমে যামিনীবাবুর ঘরে গিয়ে দেখলাম যামিনীবাবু বিছানার উপর উঠে বসে চেঁচামেচি শুরু করেছেন। একটু পরেই ভবানীবাবু পাশের ঘর থেকে বেরিয়ে এলেন এবং আরও এক ভদ্রমহিলা বেরিয়ে এলেন। যত দূর সম্ভব উনি যামিনীবাবুর স্ত্রী। বাড়িতে দুজন কাজের লোক সবসময় থাকত, সে কথা পরে আমরা জেনেছিলাম। তারা বেরিয়ে এসেছিল, কিন্তু একজনকেই আমি দেখতে পেলাম না, আর সেটা হলো যামিনী রায়ের ছেলে। যদিও এখানে আসার পর তাকে আমরা একবারও দেখিনি, শুধু কাল রাত্রে তার বাঁশির শব্দ শুনেছিলাম। কিন্তু এত কিছু হওয়া, তাছাড়া গুলির শব্দ, এর পরেও সে নিজের ঘর থেকে বেরিয়ে আসেনি, এটা দেখে কেমন যেন অবাক লাগলো। কি হয়েছে? গুলির শব্দ শুনতে পেলাম বলে মনে হলো। হ্যাঁ, বাড়ির পেছনের দিকে দুটো ছায়ামূর্তিকে আমরা দেখতে পেয়েছি। আরও একটা ছায়ামূর্তি সেদিকেই এগিয়ে যাচ্ছে, সেটাও দেখেছি। তবে
আর তারপরেই এই গুলির শব্দ। ব্যোমকেশ গেছে ব্যাপারটা দেখতে। আপনারা একটু শান্ত হন। সে কি গুলির শব্দ? এই কাল বাড়িতে চোর এসেছিল, আবার আজ গুলির শব্দ। এসব এসব কি হচ্ছে বলো তো? আর আমার ছেলে কোথায়? এই কথায় ভবানীবাবু বললেন, আপনারা ব্যস্ত হবেন না, আপনারা এখানে বসুন, আমি এক্ষুনি দেখে আসছি ছোটবাবু ঘরে আছেন নাকি। সবাইকে একটা ঘরে বসিয়ে দিয়ে আমরা বাইরে এলাম। ভবানীবাবু উপরের দিকে চলে গেল। ছোটবাবু অর্থাৎ জয়ন্ত রায়কে দেখতে গেলেন। আমি বাইরের দিকে বেরিয়ে দেখতে পেলাম বাইরের বড় গেটটা খোলা। বোধহয় দারোয়ানও ব্যোমকেশের সাথে গেছে। সেই দিকে দাঁড়িয়ে তাকিয়ে রয়েছি আর ভেবে চলেছি। এমন সময় ভবানীবাবু হন্তদন্ত হয়ে ছুটে এসে বললেন, ছোটবাবু ঘরে নেই, ছোটবাবু ঘরে নেই। হ্যাঁ, কিন্তু এত রাতেও কোথায় যাবে? ভবানী, ভবানী তুমি এক্ষুনি যাও, এক্ষুনি গিয়ে দেখো। রাতে তো জয়ন্ত একা একা কোথাও বেরোয় না। কি হলো বলো তো আমার ছেলেটার? বলতে বলতে ভদ্রমহিলার গলার স্বর ধরে এলো। যামিনীবাবু একটা ধমকের মতো স্বরে বললেন, এখন কান্নাকাটি করার সময় নেই। ভবানী, ভবানী তুমি এক্ষুনি যাও, গিয়ে দেখো। ভবানীবাবু বাগানে নেমে গেটের দিকে যেতে শুরু করেছেন। আমি ভাবছি আমি এখানে থাকবো না ভবানীবাবুর সাথে যাব। এমন সময় দেখতে পেলাম দারোয়ান ছুটতে ছুটতে আসছে আর বলছে, খুন খুন, ছোটবাবু খুন হয়েছে, ছোটবাবুর খুন হয়েছে। এই কথা শুনে ভদ্রমহিলা দুহাতে কান চেপে ধরে মাটির উপর বসে পড়লেন। যামিনী রায়ের মুখের দিকে তাকাতেই বুঝতে পারলাম তিনিও হঠাৎ করে যেন একটা ধাক্কা খেয়েছেন। কিন্তু ব্যাপারটা সামলে নিয়ে শুকনো গলায় বললেন, তুই ঠিক দেখেছিস, তুই ঠিক দেখেছিস তো? ছোটবাবুই তো। দারোয়ান প্রায় কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ হ্যাঁ, ছোটবাবুই ছিল। ওই শহরের বাবু ছোটবাবুর কাছে বসে আছে, আপনারা এক্ষুনি চলুন। ভদ্রমহিলাকে নিয়ে যাওয়া গেল না। তিনি রীতিমতো অসুস্থ হয়ে পড়েছিলেন। তাই জন্যই বাড়ির দুই কাজের লোকের জিম্মায় তাকে রেখে দেওয়া হলো। এমনকি যামিনী রায়কেও সেখানে রেখে দেওয়া হলো। আমি ভবানীবাবু ছুটে গেলাম। দারোয়ান সেখানে দাঁড়িয়ে রইল। আমরা যেতেই ভবানীবাবু বললেন, কিন্তু ছোটবাবু হঠাৎ বাড়ির বাইরে গেলেন কি করে? আর তাছাড়া তার উপর গুলি চালাবেই বাকি। আমি আর ব্যোমকেশ জানলা থেকে বাড়ির পেছনের দিকে দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আমার মনে হয় তাদের মধ্যে কেউ একটা গুলি চালিয়েছে। আর তোমাদের ছোটবাবু মানে জয়ন্ত রায় হয়তো তাদের দেখার জন্যই সেখানে গিয়েছিলেন। কথা বলতে বলতে আমরা বাড়ির পাঁচিলটা পেরিয়ে সেইখানে আসতেই দেখতে পেলাম ব্যোমকেশ মাটির উপর বসে আছে আর তার দুহাতের মধ্যে একজন শুয়ে। ভবানীবাবু সঙ্গে করে টর্চ এনেছিলেন। সেই টর্চের আলো জ্বালতেই দেখা গেল ভদ্রলোকের গুলিটা লেগেছে বুকের একদম বাঁ পাশে, সামান্য উঁচুতে। একটুর জন্য ভদ্রলোক বেঁচে গেছেন আর তার হাতের উপরে গুলিটা লেগে আছে। আমাদের দেখেই ব্যোমকেশ বলল, অজিত, অজিত তাড়াতাড়ি ওনাকে ধরো। এক্ষুনি ওনাকে নিয়ে ঘরে যেতে হবে, তারপর গুলিটা বার করার ব্যবস্থা করতে হবে। তা না হলে কিন্তু সমস্যা হবে। ভদ্রলোক অজ্ঞান হয়ে পড়েছেন। আমাকে ধরতে হলো না। ভবানীবাবু আর ব্যোমকেশ মিলে তাকে তুলে নিয়ে এলো বাড়ির ভেতরে। তাকে দেখেই যামিনী রায় কিন্তু শক্ত চোখে তাকিয়ে রইলেন। তাকে একটা ঘরে নিয়ে গিয়ে গরম জল এনে তার জামাকাপড় খুলে ক্ষতস্থান মুছে দেওয়ার চেষ্টা করা হলো। কিন্তু গুলি বার করার কোনো প্রচেষ্টা কিন্তু হলো না দেখে যামিনী রায় ভবানীবাবুকে বললেন, ভবানী, ভবানী তুমি যাও, যদু কবিরাজকে ডেকে আনার ব্যবস্থা করো। দেখো দেখো সে যদি গুলিটা বার করতে পারে। সমস্ত ব্যবস্থা করে দিয়ে ব্যোমকেশ আমায় ডেকে নিয়ে আমাদের ঘরে চলে এসেছিল। ঘরে এসে ব্যোমকেশ বলল, আমি যখন দারোয়ানকে নিয়ে ছুটে গেলাম, সেই দুজন এই জয়ন্ত রায়ের কাছে এসেছিল কিছু একটা দেখার জন্য, আর আমাদেরকে দেখেই তারা পালিয়ে যায়। তবে আমার সন্দেহ হচ্ছে যে জয়ন্ত রায় কিছু একটা অনুমান করতে পেরেছিল আর তার জন্যেই ওই পেছনে গিয়েছিল। কিন্তু ব্যাপারটা তো সেটা নাও হতে পারে। এমনও হতে পারে যে উনিও আমাদের মতো দেখতে পেয়েছিলেন ওই দুজনকে, তাই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। সেটাও হতে পারে অজিত। তবে তাড়াহুড়োয় আমি পিস্তলটা না নিয়েই চলে গেছিলাম, না হলে একটাকে ঠিক ধরতে পারতাম। তবে একটা সন্দেহ থেকেই যাচ্ছে, যদি কাল চুরিটা হয় তাহলে
তাহলে তারা আজ আবার কি করতে এসেছে? অজিত, যামিনী রায়ের বাবার এবং ঠাকুরদার কাগজপত্র এবং ডায়েরিটা না পড়া পর্যন্ত কিচ্ছু বোঝা যাবে না, কিচ্ছু না। আমিও ব্যোমকেশের কথায় সায় দিলাম, কিন্তু এই মুহূর্তে এইসব নিয়ে ভাবতে আমার একটুও ভালো লাগছিল না। তাই বললাম, হ্যাঁ চলো ব্যোমকেশ, একবার দেখি জয়ন্ত রায়ের কি অবস্থা। দেখে তো মনে হলো গুলিটা বার করে নিতে পারলেই চিন্তার কিছু নেই, তবে ভদ্রলোক যে অজ্ঞান হয়ে রয়েছেন। গুলিটা লাগার জন্যে ভয়ে হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছেন, তবে আমার মনে হয় না যে চিন্তার তেমন কিছু আছে। হাতের অনেকটা উপরে গুলিটা লেগেছে। প্রথমে আমারও মনে হয়েছিল যে গুলিটা বুকে লেগেছে, তবে পরে দেখলাম যে হাতের কাছ থেকে রক্ত নেমে বুকে এসেছে বলে এইরকমটা মনে হচ্ছে। একটু সাবধান থাকতে হবে। এই প্রতিপক্ষ কিন্তু খুব একটা সহজ নয়। চলো নিচে গিয়ে দেখি। আমরা নিচে গিয়ে দেখি একজন কবিরাজ মতো কেউ এসেছে। গুলি বার করা হয়েছে, সেটা রয়েছে বিছানায় শুয়ে থাকা জয়ন্ত রায়ের পাশে একটা ছোট্ট স্টিলের বাটির মধ্যে। ভদ্রলোক ব্যান্ডেজ করে দিয়েছে এবং কিছু ওষুধ দিয়েছেন বোধহয়। জয়ন্ত রায় এখন বিশ্রাম নিচ্ছে। সেই ঘরের একমাত্র চন্দ্রাদেবী ছাড়া আর কেউই রইল না, বাকি সবাই বেরিয়ে এলো বাইরে। আপনার সাথে আমার কিছু কথা আছে ভবানীবাবু, যদি একটু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আসুন। অজিত, তুমি এখানেই থাকো, যামিনীবাবুর কাছে থাকো, ওনার ভালো লাগবে। উনি বোধহয় একটু অসুস্থ বোধ করছেন। আচ্ছা না, তুমি বরং একটা কাজ করো, তার ঘরে চলে যাও, গিয়ে বলো যে আমি এক্ষুনি আসছি। আমি আর কি করি? ব্যোমকেশের কথায় সম্মতি জানিয়ে যামিনীবাবুর ঘরে গিয়ে ঢুকলাম। তিনি বিছানার উপর আধ শোয়া হয়ে বসেছিলেন। আমায় ঢুকতে দেখেই বললেন, আরে আসুন আসুন অজিতবাবু, এমন একটা ব্যাপার যে ঘটে যাবে আমি ভাবতেও পারিনি। ছেলেটাকে কত করে সাবধান করেছি যে রাতের বেলা বাইরে বেরোস না। এমনিতেও সারাদিন ঘরেই থাকে, খুব একটা বেরোয় না, কিন্তু আর যে কেন যে হঠাৎ করে বাইরে বেরিয়ে পড়ল সেটা আমি বুঝতে পারলাম না। তখন আমি যামিনীবাবুকে আমার দেখা সমস্ত কিছুই খুলে বললাম। এমনকি কাল চুরি করতে যারা এসেছিল তাদের সাথে এই দুজনের কোনো একটা সম্পর্ক আছে বলে যে আমার মনে হয় সেটাও বললাম। যামিনীবাবু মন দিয়ে শুনলেন, তারপর বললেন, একটা কথা আপনাদেরকে বলা হয়নি। আসলে হয়তো ব্যাপারটা তেমন কিছু না। আমার বাবা কিন্তু আমার চেয়ে বেশি আমার ছেলেকে ভালোবাসতো। মৃত্যুর সময় আমার ছেলেই আমার বাবার কাছে ছিল। তবে জানেন তো, আমার ছেলেটা একটু অন্য ধরনের, সেটা তো আপনারা শুনেছেনই। তবে ওর সাথে আপনাদের কথা হয়নি, বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। ও নিজে একা থাকতে ভালোবাসে, কথা বলে কম, কারো সাথে মেশে না, বাড়ি থেকে কোথাও বেরোয় না। সারাদিন ওই ঘরে ওই বাঁশি, হারমোনিয়াম, বেহালা, হ্যাঁ এইসব নিয়েই থাকে। আচ্ছা যামিনীবাবু, এমনটা কি হতে পারে আপনার বাবা ওই পাথরটার ব্যাপারে আপনার ছেলেকে কিছু বলে গেছেন? সে ব্যাপারে আমি ওর কাছে জানতে চেয়েছিলাম, তবে ও বলেছে যে ওই ব্যাপারে কিছুই জানে না। তাই আর জোর করিনি, বুঝতেই তো পারছেন। কিন্তু আমার ছেলের উপর কেউ আক্রমণ করতে যাবে কেন অজিতবাবু? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার মনে হয় আমি কথা শেষ করার আগেই ব্যোমকেশ এসে ঘরে ঢুকল। তারপর বলল, আচ্ছা যামিনীবাবু, আপনাদের বাড়ির বাগানে আগে মালি কাজ করতো, সেটা দেখলেই বোঝা যায়, কিন্তু এখন কোনো মালি আপনাদের বাগানে কাজ করে না কেন? আসলে বাগানের শখ আমার নয়, আমার বাবার ছিল।
বাবার মৃত্যুর পর ওই বাগানটা আমার ছেলে সে নিজেই মাঝে মাঝে জল দিত এবং গাছের পরিচর্যাও করত। তারপরও নিজেও কেমন যেন বাগানটায় আর পরিচর্যা করতো না। এমনকি আমি কাউকে দিয়ে বাগান পরিষ্কার করালে বা বাগানে কাজে লাগালে সেটাও ওর পছন্দ হতো না। ব্যোমকেশ কি যেন ভাবতে লাগলো, তারপর বলল, আপনাদের বাড়িতে এমন কোনো জায়গা আছে কি যেটা আপনারা ব্যবহার করেন না, কিংবা এমন কোনো গুপ্ত ঘর যেখানে কোনো কিছু লুকিয়ে রাখা যেতে পারে? না ব্যোমকেশবাবু, সেই রকম তো কিছু আমার জানা নেই। তবে হ্যাঁ, যদি থাকেও তাহলে সে ব্যাপারটা কিন্তু আমি কিছু জানি না। আচ্ছা বেশ, আপনি বিশ্রাম নিন। আমরা এখন চলি, অনেকটা রাত হলো। জানি আপনি ঘুমোতে পারবেন না, তাও একটু বিশ্রাম করার চেষ্টা করুন। আপনার ছেলের কিচ্ছু হবে না, বিপদ কেটে গেছে। যামিনী বাবুকে আরও একবার আশ্বস্ত করে আমরা নিজেদের ঘরে ফিরে এলাম। বাকি রাতটা আর জেগে কাটানোর ইচ্ছে হলো না, কারণ ভবানীবাবু এর মধ্যে এসে জানিয়ে গেছেন জয়ন্ত রায়ের বিপদ কেটে গেছে। এখন তিনি ঘুমোচ্ছেন, আর একটু ঘুম হলে, বিশ্রাম হলেই তার শরীর ঠিক হয়ে যাবে। আর ক্ষতস্থান থেকে রক্ত পড়া এখন বন্ধ হয়ে গেছে। আমরা বিছানায় গিয়ে শুয়ে পড়লাম, তবে ঘুম এলো না। চোখ বন্ধ করে শুয়ে আছি, এমন সময় ব্যোমকেশকে নিজের মনেই বলতে শুনলাম, যে দিনের বেলাতেও বাড়ি থেকে বেরোতে চায় না, সে হঠাৎ রাতের বেলা বাড়ি থেকে বেরিয়ে বাড়ির পেছনে গেল কেন? আর তার কাছে কয়েকটা কাগজের টুকরোই বা থাকবে কেন? আমার একবার মনে হলো ব্যোমকেশকে জিজ্ঞাসা করি কোন কাগজের টুকরোর কথা সে বলছে। তারপরেই বুঝতে পারলাম আমার ঘুম চলে আসছে, তাই আর কিছু প্রশ্ন করা হলো না। পরদিন সকালে ঘুম ভাঙলো একটু দেরি করেই। একটা গোটা দিন ব্যোমকেশ কিন্তু কাটিয়ে দিল সেই দোতলার ঘরে, যে ঘরে যামিনীবাবুর বাবা থাকতেন এবং যে ঘরে তাদের কাগজপত্র, ডায়েরি, এমনকি বাকি সমস্ত কিছু ছিল। এর মধ্যে মাত্র দুবার নিচে নেমে জয়ন্ত রায়ের সাথে দেখা করে এসেছিল, তবে জয়ন্ত রায় কিছু বলতে চাননি, এমনকি তাদের মধ্যে কথা হয়েছে। আমি কিন্তু এই সময়টা অন্য একটা কাজ করলাম। আমায় ব্যোমকেশ বলেছিল বাড়ির আশেপাশে, এমনকি পেছনের জঙ্গলের দিকটা ঘুরে দেখতে, কোনো কিছু বুঝতে পারা যায় নাকি। আমি জঙ্গলের দিকটায়, এমনকি বাড়ির প্রাচীরের দিকটা ঘুরে বেড়াতে বেড়াতে কয়েকটা সিগারেটের টুকরো, কয়েকটা ছেঁড়া কাগজের পাতা, এমনকি দুটো শক্ত লাঠি পেলাম। সেই কথা ব্যোমকেশকে জানাতে ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে রইল, তবে আমাকে কিছু বলল না। এদিকে যামিনীবাবু নিজের ঘরে রয়েছেন। তিনি রীতিমতো অসুস্থ। চন্দ্রা দেবীর শরীর এই ঘটনায় সামান্য খারাপ হয়ে এসেছে। একমাত্র ভবানীবাবু বাড়ির চাকরদের সাথে তাদের সবার সেবা শুশ্রূষা করেছেন, মাঝে মাঝে আমাদের খাওয়ার ব্যবস্থা করছেন। এভাবেই একটা গোটা দিন পার হয়ে গেল। পরদিন সকালে ব্যোমকেশ আমায় নিয়ে গেল যামিনীবাবুর ঘরে। আপনার দাদুর ডায়েরি আর কাগজপত্র খুঁজে তেমন বেশি কিছু জানা যায় না, তবে তিনি বাড়িতে ফিরে আসার পরেও বারবার সাগরের উল্লেখ করেছেন। কোনো একটা সাগর তিনি এই বাড়ির মধ্যেই কোথাও আছে বলে বারবার লিখেছেন। আর তাছাড়া তিনি যে নিজের হাতে বাগান লাগিয়েছেন সেই কথাটাও ডায়েরিতে লিখেছেন, তবে শেষের দিকের কয়েকটা পাতা ছেঁড়া। আপনার বাবার কাগজপত্র সবই তার ব্যবসা সংক্রান্ত। তার ডায়েরিতে তার ব্যবসা নিয়েই কথাবার্তা লেখা রয়েছে, তবে শেষের দিকে তিনি না বললেও কোনো একটা অমূল্য জিনিসের কথা তিনি লিখেছেন, যেটা তিনি তার সবচেয়ে কাছের মানুষকে দিয়ে গেছেন, অথচ সেটা সে জানবে না। যামিনীবাবু অবাক হয়ে বললেন, আমার বাবার কাছের মানুষ বলতে আমার বাবা, মানে আমার ছেলেকেই সব থেকে বেশি ভালোবাসতেন। এমনকি মৃত্যুর সময়ও আমার ছেলেই তার কাছে ছিল। তিনি সরাসরি তাকে এই পাথরটা দিয়ে যাবেন না, কারণ তাতে বাকি সকলেই জানতে পেরে যাবে।
কোনো গুপ্ত উপায়ে তিনি পাথরটা আপনার ছেলের কাছেই রেখে গেছেন। আর ওই পাথরটা খুঁজে পেলেই সেই পাথরটা দিয়ে এমন একটা সিন্দুক খোলা যাবে যার মধ্যে অমূল্য কিছু রয়েছে। আমার মনে হয় যে এই ব্যাপারটা কোনোভাবে বাইরের কেউ, অর্থাৎ আপনার কাছে প্রথম বা দ্বিতীয় যে ভদ্রলোক এসেছিলেন তারা জানতে পেরেছিল, আর তাই তারা আপনার কাছ থেকেই পাথরটা নেওয়ার জন্য এসেছিল। তবে দ্বিতীয় যে ভদ্রলোক এসেছিল সে বোধহয় বুঝতে পেরেছিল যে আপনারা তা খুঁজে পাননি, তাই সে অপেক্ষা করেছে। আর যখন বুঝতে পেরেছে যে আপনাদের মধ্যে কেউ পাথরটা খুঁজে পেয়েছে, তখন সে আপনাদের বাড়িতে চুরির চেষ্টা চালিয়েছে, কিন্তু সফল হতে পারেনি। তার সবথেকে জলজান্ত প্রমাণ আপনার ছেলের ওপর হওয়া কালকের হামলা। কিন্তু কিন্তু সে কেন রাত্রে ওখানে গিয়েছিল সেই কথা কিন্তু আমাদেরকে না বললে এই কাজটাতে আমরা বিশেষ এগোতে পারবো না। মানে আপনি বলতে চাইছেন যে ওই পাথরটা আর ওই পাথরটা দিয়ে খুলতে পারার মতো সিন্দুক দুটোই এই বাড়িতেই আছে? আমি সেই ব্যাপারে অনেকটাই নিশ্চিত। আপনার বাড়ির ওপর রাতের বেলা নজর রাখা হয়, তার প্রমাণ অজিত পেয়েছে, আর জায়গাটা আমি নিজেও দেখেছি। আর তাছাড়া আপনি নিজেও বলেছেন যে আপনার বাড়ির ওপর রাতের বেলা কেউ নজর রেখে চলেছে, আর তারাই চুরি করার চেষ্টা করেছে। আরেকটা ব্যাপার আছে, আপনার বাড়ির বাগানের পশ্চিম দিকে কিছুটা জায়গা মাটি খোঁড়ার মতো হয়ে রয়েছে। আমার মনে হয় না যে আপনাদের কেউ সেখানে মাটি খুঁড়তে গেছেন, অর্থাৎ বাইরের কেউ এসে মাটি খুঁড়েছে। আর তার একটাই কারণ হতে পারে, বাইরের কেউ বুঝতে পেরেছে যে এই বাড়িতে কোথাও রয়েছে সেই সিন্দুক, আর সেই কারণে তারা কোনো একটা কিছুর ওপর নির্ভর করে ওখানে মাটি খুঁড়েছে। তবে হ্যাঁ, কাজ শেষ করতে পারেনি। তবে আমার মনে হয় যে এই কাজে আপনার বাড়ির কেউ তাদের সাহায্য করে চলেছে। যামিনীবাবু এই কথায় অবাক হয়ে বললেন, না না না, আমার এই বাড়ি থেকে কেউ তা হতে পারে না ব্যোমকেশবাবু। এবাড়ির সবাই বিশ্বস্ত। তাও হতে পারে। তবে আমি এর মধ্যে একটা কাজ করেছি, আপনার ছেলের সাথে কথা বলার চেষ্টা করেছি। তবে সে যদি আমাদের সাথে কথা বলে তাহলে হয়তো এই সমস্যার সমাধান আমরা অনেকটাই করতে পারবো। দেখুন, এই বাড়িতে যদি সেই সিন্দুকটা কোথাও লুকোনো থাকে, তাহলে সেটা বাইরে বার না করা পর্যন্ত এই বাড়িতে চুরির চেষ্টা কিংবা আপনাদের উপর আক্রমণ কিন্তু হতেই থাকবে। এখন গোটা গ্রাম খুঁজে বাইরে থেকে কারা এসেছে সেটা বার করতে পারলে আমরা নিশ্চয়ই তাদেরকে ধরতে পারবো। তবে তাতে কিন্তু সমস্যার ঠিক সমাধান হবে না। এবারে আপনি যা ভালো মনে করেন তাই হবে। হ্যাঁ, আমরা এখন আমাদের ঘরে যাচ্ছি। আপনার ছেলে যদি আমাদের সাথে কথা বলতে রাজি হয় তাহলে আমাদেরকে ডাকবেন, কারণ তার সহযোগিতা ছাড়া আমরা এখন কিছুই করতে পারবো না। যামিনীবাবুর ঘরের বাইরে এসে দেখা গেল ভবানীবাবু এই ঘরের দিকেই আছে। তাকে দেখে ব্যোমকেশ বলল, কাজ হয়েছে ভবানীবাবু। ভবানীবাবুর মুখে একটা সামান্য হাসির আভাস দেখা গেল। আমি বুঝতে পারলাম ব্যোমকেশ এর মধ্যেই ভবানীবাবুর সাথে মিলে কোনো একটা পরিকল্পনা তৈরি করে ফেলেছে, কিন্তু সেটা যে কি তা আমি ধারণা করতে পারলাম না। বিকেলের দিকে ব্যোমকেশ আমায় রেখে কোথায় যেন বেরিয়ে গেল। আমায় বলে গেল বাড়ির চারপাশে নজর রাখতে। বাড়ির চারপাশে যদি অচেনা কাউকে দেখা যায় তাহলে তার উপর পড়া নজর রাখতে এবং তারা কি করে সেইটা দেখতে। আমি বুঝতে পারলাম ব্যোমকেশ ভবানীবাবুর সাথে বেরিয়েছে। আমি ব্যালকনিতে ঘুরে বেড়ালাম কিছুক্ষণ, তারপর বাগানের ভেতরে গেলাম। একসময় দারোয়ানের সাথে বসে গপ্পগুজব করতে লাগলাম, কিন্তু বাড়ির আশেপাশে কাউকেই দেখা গেল না। ব্যোমকেশ সন্ধ্যার দিকে ভবানীবাবুর সাথে ফিরে এলো। তখন দেখলাম তার মুখ কেমন গম্ভীর হয়ে রয়েছে, কিন্তু এর কোনো কারণই আমি বুঝতে পারলাম না। একসময় ব্যোমকেশ সেই ঘরে গিয়ে ঢুকল।
যেখানে যামিনী রায়ের বাবা থাকতেন। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে রাত্রের দিকে ঘরে এলো। সেদিনের খাওয়া দাওয়া আমরা আমাদের ঘরেই সেরে নিলাম। তারপর ব্যোমকেশ রাতের বেলা বিছানার উপর বসে আমায় বলল, অজিত, কোথাও একটা বড় গন্ডগোল হচ্ছে এই গোটা বাড়িতে। কোনো একটা রহস্য চলছে, বুঝলে? কি রহস্য বলো তো? যেদিন এই বাড়িতে চোর এসেছিল সেদিন যে কাজের লোকটি আহত হয় তার সাথে আমি কথা বলেছি। সে একটা অদ্ভুত কথা আমাকে বলেছে। সে বাড়িতে চোর ঢুকেছে বুঝতে পেরে যখন দোতলায় যায় তখন তার পেছনের দিক থেকে কেউ তার মাথায় আঘাত করে, অথচ সে যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠেছিল তখন সেখানে কিন্তু একমাত্র সে ছাড়া আর কেউ ছিল না। আর চোর যদি ইতিমধ্যেই উপরে বোতলের ঘরে গিয়ে ঢোকে তাহলে তাকে পেছন থেকে আঘাত করবে কে? আর সে দোতলায় ঘরের সামনে গিয়ে দরজা খোলা দেখলে কাউকে কিন্তু দেখতে পায় না। এমন তো হতেই পারে যে চোর উঠে তার পেছনের দিকে কোথাও লুকিয়েছিল, তারপর তাকে সামনে দেখতে পেয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। সেটা হতে পারে না, কারণ তার মাথায় আঘাত করার সাথে সাথেই তার চিৎকার শুনে সিঁড়ি দিয়ে ভবানীবাবু উপরে উঠে যান। তিনি কিন্তু কাউকে নিচে নেমে আসতে দেখেননি। তার মানে তুমি কি বলতে চাইছো? তার মানে এটাই হতে পারে যে তার মাথায় যে আঘাত করেছিল সে এই বাড়িরই কেউ। সে আঘাত করে তারপর নিজের ঘরে চলে যায় যাতে তাকে কেউ সন্দেহ করতে না পারে। আরও একটা ব্যাপার অজিত, কাজের লোকটি দোতলার ঘরের কাছে আহত হয়। ভবানীবাবু তার চিৎকার শুনে নিচে থেকে উপরে উঠে আসেন, কিন্তু নিচে এসেছিলেন আরও পরে। আর কাল যখন জয়ন্ত রায় বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন তার কাছে কিছু একটা ছিল, সেইগুলো ওই দুজন নিয়ে গেছে। তার মানে তুমি বলতে চাইছো এই সমস্ত কিছুর সাথে জয়ন্ত রায়ের একটা সম্পর্ক আছে, তাই তো? শুধু জয়ন্ত রায় নয় অজিত, আমার মনে হয় যামিনী রায়েরও একটা সম্পর্ক আছে, আর তিনি আমাদের কাছ থেকে কিছু একটা লুকিয়ে যাচ্ছেন। আচ্ছা, ওই লাল পাথরটা কোথায় আছে তার সম্পর্কে তুমি কোনো অনুমান করতে পেরেছো? খানিকটা অনুমান করতে পেরেছি, তবে আমার মনে হয় যে ব্যাপারটা জয়ন্ত রায় নিজেও জানেন। তবে আমার মনে হয় তিনিও সেই সিন্দুকটা খোঁজার চেষ্টা করছেন, যেটার কথা তার ঠাকুরদা ডায়েরিতে লিখে গেছেন। তবে সিন্দুকটাকে তিনি হয়তো সাগর বলে লিখে গেছেন, তাই কেউ ব্যাপারটা বুঝতে পারেনি। অথচ এই বাড়িতে সাগরের সাথে সম্পর্কিত তেমন কিছুই নেই। সেই সিন্দুকটা খুঁজে পেলেই তো ব্যাপারটা মিটে যায়। তাহলে তুমি সেইটা খোঁজার চেষ্টা করো। একটা সন্দেহ আমার রয়েছে অজিত, আর তাছাড়া ভবানীবাবুর সাহায্যে আমি গ্রামে কয়েকজন লোককে কাজে লাগিয়েছি, যারা বাইরে থেকে কেউ যদি আসে তাদের খুঁজে বার করবে, এবং তাহলেই আমরা বুঝতে পারবো যে ওই চোর আসলে কোথা থেকে এসেছিল। গ্রামের কেউ এমন করবে সেটা হতে পারে না। বাইরের কেউ কাল রাতে এসেছিল, বুঝলে অজিত? তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি ব্যোমকেশ, কিন্তু ব্যাপারটা তাও কেমন যেন গোলমেলে ঠেকছে। গোলমাল তো আছেই, তবে কোনো একটা সমাধান কাল সকালে বের করতেই হবে অজিত। এ কথার পর ব্যোমকেশের সাথে আমার আর কোনো কথা হলো না। আমি বিছানায় শুয়ে পড়লাম। তবে ব্যোমকেশকে দেখলাম অনেক রাত পর্যন্ত ডায়েরিটা খুলে কি যেন লিখছে, নিজের মনেই কিছু কথাবার্তা বলে চলেছে। আমি বুঝতে পারলাম কেসটা নিয়ে রীতিমতো গভীরভাবে কিছু ভেবে চলেছে, আর আমারও মনে হচ্ছিল কেসটায় কোথাও যেন কিছু একটা মিলছে না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। পরদিন সকালে ব্যোমকেশ আমায় ডেকে তুলল, তারপর বলল, চলো তো অজিত, একবার জয়ন্ত রায়ের সাথে কথা বলার চেষ্টা করে দেখি। কিন্তু উনি তো কোনো কথা বলতে চাইছেনই না। একবার চেষ্টা করতেই হবে। আমার মনে হচ্ছে যে ওনার সঙ্গে কথা বললেই সমাধান বেরিয়ে আসবে। চলো। আমরা যখন জয়ন্ত রায়ের ঘরে পৌঁছালাম তখন তিনি বিছানায় শুয়ে আছেন।
দরজা ভেজানো ছিল। দরজা সামান্য খুলে ব্যোমকেশ বলল, জয়ন্তবাবু, আপনার সাথে একটু কথা বলার ছিল। জয়ন্তবাবুকে আগেই দেখেছি, তবুও তার সাথে তার বাবা যামিনী রায়ের বেশ কিছুটা মিল রয়েছে। তবে তার গায়ের রং ফর্সা হলেও সামান্য ফ্যাকাশে, চোখ মুখ কেমন যেন একটু উদাস ধরনের। তিনি বিছানায় শুয়ে থেকেই বললেন, আমি এই মুহূর্তে কারোর সাথে কথা বলতে চাইছি না। আমার মনে হয় কথা বললে আপনারই লাভ হবে, কারণ সেই সিন্দুকটা আপনি একা খুঁজে বার করতে পারবেন না। সে ব্যাপারে আপনাকে আমার সাহায্য নিতেই হবে। এই কথায় জয়ন্ত রায়ের চোখে কেমন একটু উজ্জ্বল ভাব এলো। তিনি বিছানায় সামান্য উঠে বসতে বসতে বললেন, ভেতরে আসুন, ভেতরে আসুন। আমরা ভেতরে ঢুকতেই জয়ন্ত রায় বললেন, দরজাটা বন্ধ করে দিন। আমি দরজা বন্ধ করে দিতেই ব্যোমকেশ আর আমি জয়ন্ত রায়ের বিছানার এক পাশে বসলাম। জয়ন্ত রায় বেশ কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে থেকে বললেন, বলুন, কি জানতে চান? কাল রাতে যখন আপনার উপর গুলি চলে, তখন আপনি সেখানে ঠিক কী কারণে গিয়েছিলেন বলুন তো? সে কথা আমি আপনাকে বলতে বাধ্য নই। হ্যাঁ, অবশ্যই আপনি বলতে বাধ্য নন। তবে আপনার কাছে সে সময় আপনার বাবার ঠাকুরদার ডায়েরির কয়েকটা ছেঁড়া পাতা ছিল, আর সেই পাতায় নিশ্চয়ই আপনার ঠাকুরদা এমন কিছু লিখে রেখেছিলেন যার সাথে ওই সিন্দুকের আর ওই পাথরটার সম্পর্ক আছে। কি আমি কি ঠিক বলছি জয়ন্তবাবু? জয়ন্তবাবু বেশ কিছুক্ষণ ব্যোমকেশের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর বললেন, হ্যাঁ, আমি সেগুলো ওদের দিয়ে দিলে তাহলে আমাদের বাড়িতে আর চোর আসতো না, আর চোর এসে আমাদের বিরক্তও করতো না। সেই কারণেই আমি ওইগুলো দিতে গিয়েছিলাম, কিন্তু ওরা আমায় চিনতে পারেনি। অন্ধকারে তাই গুলি চালিয়েছে। তবে পরে যখন বুঝতে পারে, তখন এসে আমার কাছ থেকে কাগজের টুকরোগুলো নিয়ে যায়। তবে ততক্ষণে আমি অজ্ঞান হয়ে গেছি। আপনার ঠাকুরদা আপনাকে বলে গিয়েছিল এ বাড়িতে সাগর নামে কি আছে? বলে যায়নি, তবে আমি বুঝতে পেরেছিলাম, আর আশা করি আপনিও বুঝতে পেরেছেন। কিন্তু আপনার একবারও মনে হয়নি যে এই সাগরের সাথে সিন্দুকের কোনো একটা সম্পর্ক আছে? আমি নিজেও সে ব্যাপারটা ভেবেছি, তবে সেই কারণেই ব্যাপারটা সবার কাছ থেকে আড়াল করে রাখতে চেয়েছি। কারণ আমার ঠাকুরদা আমায় একটা কথা বলে গিয়েছিলেন, এই সিন্ধুকে যে সমস্ত অর্থ সোনা রয়েছে সেগুলোর উপর একা ঠাকুরদার অধিকার নেই। আমার ঠাকুরদার বাবা যখন জাহাজে বাণিজ্য করতেন, তখন ওই সমস্ত সংগ্রহ করেছিলেন, আর সেগুলো আমার ঠাকুরদার বাবার সাথে আরও একজনের সম্পত্তি। আসলে আমার বাবা নিশ্চয়ই আপনাকে বলেছেন, আমাদের বাড়িতে দুবার দুই ভদ্রলোক এসেছিলেন ওই পাথর দাবি করতে। আসলেই ওই সম্পত্তি সেই ভদ্রলোকের পরিবারের সম্পত্তি, অন্তত আমার ঠাকুরদা অনুমান করেছেন তাই। তিনি কখনো চাননি সম্পত্তি আমি একা ভোগ করি, মানে আমরা একা ভোগ করি। তাই বাবাকে কখনো সিন্দুকের কথা আর পাথরের কথা বলে যাননি। তবে আমি বুঝতে পেরেছিলাম পাথরটা আমার ঘরেই কোথাও আছে, কিন্তু কোথায় সেটা অনুমান আমি করতে পারিনি। আর সত্যি বলতে কি ব্যোমকেশবাবু, আমি অনুমান করতে পারলেও কখনো সেটা বাইরে বের করতে দিতাম না, কারণ আমার বাবা ওই সম্পত্তি একাই ভোগ করতে চেয়েছেন। আর আজ যা কিছু হচ্ছে তার সমস্ত কিছুই বাবার জন্য। আমি যদি একবার আপনার ঘরটা ঘুরে দেখি, তাহলে কি আপনি আপত্তি করবেন? না না,
আচ্ছা, এই ঘরে আপনার ঠাকুরদার ঠিক কি কি আছে? দেওয়ালে টাঙানো ঠাকুরদার ছবি রয়েছে, তাছাড়া ঠাকুরদার একটা পাথরের পছন্দের মূর্তি ছিল। সেই মূর্তিটা আমার ঘরে ওই টেবিলের উপর আছে। তাছাড়া ঠাকুরদার একটা লাঠিও রয়েছে। আসলে ঠাকুরদার শেষ বয়সে লাঠিটা নিয়ে ঘুরে বেড়াতেন, আর আমিও ঠাকুরদার লাঠিটা হাত দিয়ে ধরে ঘুরে বেড়াতাম। তাই দাদু ঠাকুরদার স্মৃতিচিহ্ন হিসেবে সেইটা আমি রেখে দিয়েছি। ব্যোমকেশ উঠে গিয়ে দেওয়ালে টাঙানো ছবিটা একবার দেখল, তারপর টেবিলের উপর রাখা মূর্তিটা হাতে তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। তবে নিরেট পাথরের মূর্তি সেটা। তারপর লাঠিটার কাছে গিয়ে লাঠিটা হাতে নিয়ে দেখল। বেশ কিছুক্ষণ ভালো করে দেখার পরে লাঠিটা রেখে দিয়ে এসে বলল, আর আমি যদি আপনাদের এই সিন্দুক উদ্ধার করে দিই, তাহলে কি আপনি অসন্তুষ্ট হবেন আমার ওপর? দেখুন, সে সিন্ধুক যতদিন আমাদের বাড়িতে থাকবে ততদিন আমাদের বাড়ির উপর হামলা হবে, আর এই সমস্তটাই পাবার জন্য। তাই যদি সিন্ধুক উদ্ধার হয় তাহলে সেটা হোক, তবে আমি চাই সেই অর্থ আমরা যতটা পাব ততটা যেন সেও পায়, যার সাথে আমার ঠাকুরদার বাবা এই অর্থ সংগ্রহ করেছিলেন। তাহলে আমার আর অসন্তুষ্ট হওয়ার কিছুই নেই। বেশ, তাহলে আমি সেই চেষ্টাই করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ জয়ন্তবাবু আমার সাহায্য করার জন্য। আর আশা করছি আপনার ওপর যে গুলি চালিয়েছিল তাকে খুব শীঘ্রই আমরা ধরতে পারব। পরদিন সকালে পরপর কয়েকটা ঘটনা ঘটল। এর মধ্যে কিন্তু বাড়ির উপর আর কোনো আক্রমণ হয়নি, কিংবা রাতে আমরা জানালার ধারে দাঁড়িয়ে থাকার পরেও কাউকে আর দেখতে পাইনি। তার বদলে পরদিন ভবানীবাবু জানালেন গ্রামে দুজন বাইরের লোক ধরা পড়েছে। তাকে গ্রামের একটা জায়গায় আটক করে রাখা হয়েছে, এমনকি পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এলে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে। তারা গ্রামবাসীদের মারের মুখে স্বীকার করেছে তাদের অন্য কেউ পাঠিয়েছিল এ বাড়ির উপর নজর রাখতে এবং এ বাড়িতে ঢুকে একটা লাল রঙের পাথর চুরি করে আনতে। কিন্তু তারা এই বাড়িতে যেদিন ঢোকার পরিকল্পনা করেছে সেই দিনই এই ব্যাপারটা ঘটে গেছে। ব্যোমকেশ কিন্তু সেই লাল পাথরটা তখনও খুঁজে পায়নি। আমি আর ব্যোমকেশ এবং ভবানীবাবু যামিনীবাবুর ঘরে বসে থাকতে থাকতে ব্যোমকেশ বলল, যামিনীবাবু, আপনি কিন্তু আমাদেরকে বেশ কয়েকটা মিথ্যে কথা বলেছিলেন, এমনকি চিঠিতেও দু একটা মিথ্যে কথা লিখেছেন। হ্যাঁ, আপনি চিঠিতে বলেছিলেন যে আপনাদের আর্থিক অবস্থা এখন পড়তির দিকে হলেও খুব একটা খারাপ নয়। তবে আমি যতদূর বুঝতে পেরেছি এবং ভবানীবাবুর সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তাতে আপনার ব্যবসা একদম ভেঙে পড়ার মুখে। এই সময় বেশ কিছু অর্থ ব্যবসায় না লাগাতে পারলে ব্যবসা কিন্তু ডুবে যাবে। আর তাছাড়া আপনার কোনো অসুস্থতা নেই, আপনি অসুস্থ হওয়ার ভান করছেন যাতে আপনার উপর আমি কোনোভাবে সন্দেহ করতে না পারি। কিন্তু আপনাকে এই কয়েকদিনে শুধু বিছানায় শুয়ে থাকতে ছাড়া কোনোদিনও কোনো ওষুধপত্র খেতে আমি দেখিনি। হ্যাঁ, আপনি বলতেই পারেন যে আপনার শরীর এতটাও অসুস্থ নয় যে আপনাকে ওষুধ খেতে হবে। তবে যেদিন আপনার ছেলের গুলি লাগে সেই দিন কিন্তু আপনি স্বাভাবিকভাবেই বাইরে বেরিয়ে এসেছিলেন, অথচ তাছাড়া অন্য কোনো সময় আপনি থাকেন ঘরের ভিতরে। এছাড়াও আপনি বলেছেন যে ওই লাল পাথরের ব্যাপারে, এমনকি ওই সিন্দুকের ব্যাপারে আপনি নাকি তেমন কিছুই জানেন না, অথচ আপনি সবই জানেন বলেই আমার মনে হয়। আপনি আপনার বাবার কাছে ওই সিন্দুকটা খুঁজে বার করার কথাও বলেছিলেন, তবে সেই ব্যাপারে তিনি আপনাকে কোনো সাহায্য করেননি। আর আপনার স্ত্রীর সাথে কথা বলে আমি জানতে পেরেছি সেই দুজন ভদ্রলোক যখন আপনাদের বাড়িতে এসেছিল তখন আপনারা তাদের কোনো কথাই শুনতে চাননি। সেটা যেমন আপনার বাবা করেছে তেমন আপনিও করেছেন, অথচ আপনি আমাকে মিথ্যে কথা বলেছিলেন। আরও একটা মিথ্যে কথা আপনি বলেছেন, আর যেটার কারণে আপনার ছেলের এই অবস্থা। তার গুলি লাগার পেছনে কিন্তু আপনিই দায়ী। শেষের কথাটা যামিনী রায় কেমন উত্তেজিত হয়ে বললেন, এসব এসব আপনি কি বলছেন ব্যোমকেশবাবু? আমি তো নিজে আপনাকে এখানে ডেকে এনেছি,
আমাকে সাহায্য করার জন্য। তাহলে তাহলে আমি আপনাকে মিথ্যে কথা বলবো কেন? আপনি আমাকে এখানে ডেকে এনেছেন একটা সমস্যার জন্য, কিন্তু আপনার সমস্যা আসলে কিছুই নয়। আপনার সমস্যা হলো আপনার আর্থিক অবস্থা, আর সেই সমস্যাটা থেকে আপনাকে বাঁচতে হলে সেই সিন্ধুকের গুপ্তধন আপনাকে খুঁজে বার করতে হবে, আর সেটা আপনার পক্ষে সম্ভব নয়। এমনকি আপনার ছেলে জয়ন্তবাবু, আমি যতটা জানি সে আপনাকে সাহায্য করতে রাজি নয়, তাই আপনি আমাকে ডেকে এনেছেন। আর ঠিক এই কারণে আপনি আমার সাথে আপনার পরিচয় করার কথা বললেও আপনার বন্ধুর কথা কিন্তু বলেননি, যাতে আমি তার কাছ থেকে আপনার ব্যাপারে কোনো খোঁজ খবর নিতে না পারি। তাছাড়া আরও কয়েকটা ব্যাপার ছোট ছোট রয়েছে যেগুলোর জন্য আপনাকে সন্দেহ করা যায় যে আপনি নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্যে আমায় এখানে ডেকেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করেছি। আমি নিজের ব্যবসা বাঁচানোর জন্য, আমার পরিবারকে বাঁচানোর জন্যে আপনাকে এখানে ডেকে এনেছি। আমি ওই সিন্দুকটা খুঁজে পেতে চাই। সেই সিন্দুকে যা অর্থ আছে তা আমি ব্যবসার কাজে লাগাতে চাই। না হলে আমি আমার বংশ বাঁচাতে পারবো না। আমার ছেলের তো কোনো কিছুতেই মন নেই, সে গান বাজনা নিয়েই থাকতে ভালোবাসে। এইসব অর্থ, ব্যবসা, এসবের কিছুই বোঝে না। কিন্তু আমায় তো তেমন ভাবলে হবে না ব্যোমকেশবাবু। আমার তো আমার ভালোটা বুঝতে হবে। আপনিই বলুন। আর সেই কারণেই আপনি সিন্ধুকের কথা আর ওই পাথরের কথা বাইরের একজনকে বলেছিলেন। তবে আপনি যখন সিন্ধুক খুঁজে পাননি, তখন সে আপনার কথা মানতে রাজি হলো না। আর আমার মনে হয় যে আপনি তার কাছ থেকে বেশ কিছু টাকাও নিয়েছেন, আর সেই কারণে আপনার বাড়ি থেকে পাথর আর ওই সিন্দুক চুরি করার জন্যে সে নিজেই লোক পাঠিয়েছে, আর সেই লোকের হাতে আপনার ছেলে আহত হয়েছে। কি আমি কি ঠিক বলছি যামিনীবাবু? যামিনীবাবু বেশ কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন, তারপর বললেন, হ্যাঁ ব্যোমকেশবাবু, আমার ব্যবসার কাজে একজনের সাথে পরিচয় হয়েছিল। তাকে আমি এই সিন্ধুকের কথা বলি, আর এটাও বলি যে সেটা খুঁজে পেলে তাকে আমি সেখান থেকে কিছু অর্থ দেব। এই কথা বলে তার কাছ থেকে আমি কিছু টাকাও নিয়েছিলাম ব্যবসা বাঁচানোর জন্য। কিন্তু পরে যখন আমার ছেলে আমার সাহায্য করতে রাজি হয় না, তখন আমি বিপদে পড়ে যাই। কিন্তু সে কোনো না কোনোভাবে ওই সিংহ উদ্ধারের চেষ্টা চালাতে থাকে। দ্বিতীয়বার আমার বাড়িতে যে এসেছিল সে আর অন্য কেউ নয়, তারই একজন চেনা লোক। কিন্তু তখন আমরা কিছুই করতে পারিনি। তারপর আমার শেষ আসিয়েছে এই মাত্র কয়েকদিন আগেও। আমি ভয় পেয়ে আপনাকে ডেকে পাঠাই ব্যোমকেশবাবু। কাজটা কিন্তু আপনি ভালো করেননি যামিনীবাবু। আপনার বাবা, আপনার ঠাকুরদা কেউ চাননি এই অর্থ নিজে একা ভোগ করতে, তাই তারা কখনোই আপনাদের এই অর্থের খোঁজ দিয়ে যেতে চাননি। আর আপনার ছেলেও সেটা চায়নি, কিন্তু আপনি চাইলেন। ব্যোমকেশবাবু, আপনি ওই অর্থটা উদ্ধার করে দিন। ব্যোমকেশবাবু, না হলে আমি ভীষণ বিপদে পড়ে যাব। আমার সাহায্য করুন ব্যোমকেশবাবু, আমাকে সাহায্য করুন। বেশ, আমি আপনাকে সাহায্য করব, তবে ওই সিন্ধুক খুঁজে বার করে আমি কিন্তু সেটা তুলে দিয়ে যাব আপনার ছেলের হাতে। তারপর সে যা ভালো বুঝবে তাই করবে। সেই বাড়ি থেকে বেরিয়ে আমরা এসে দাঁড়ালাম বাড়ির সামনের বাগানের মাঝখানে। আমি, ব্যোমকেশ, ভবানীবাবু, জয়ন্ত রায়, যামিনীবাবু, চন্দ্রাদেবী, এমনকি বাড়ির কাজের লোকরাও সেখানে রয়েছে। ব্যোমকেশের নির্দেশে দারোয়ান একটা কোদাল কোথা থেকে জোগাড় করে আনলো। তারপর বাগানের ঠিক মাঝখানে, যেখানে একটা গাছ মরে শুকিয়ে গেছে, সেই জায়গাটায় ব্যোমকেশ খুঁড়তে বলল। বেশ কিছুক্ষণ খোঁড়ার পর জায়গাটা গভীর হয়ে এলো। তারপর ব্যোমকেশ বেশ কিছুক্ষণ বাগানটার চারপাশে ঘুরে বেড়ালো। তারপর সেই জায়গাটার বদলে অন্য আরেকটা জায়গা খুঁড়তে বলল।
তারপর একসময় জয়ন্ত রায়ের দিকে তাকিয়ে বলল, জয়ন্তবাবু, একটা কথা বলুন তো, আপনি তো আপনার ঠাকুরদার সাথে মাঝে মধ্যেই বাগানে গেছেন। ঠিক কোন গাছটার কাছে আপনার ঠাকুরদা বেশিরভাগ সময় যেতেন আপনার মনে আছে? জয়ন্ত রায় বেশ কিছুক্ষণ বাগানের দিকে তাকিয়ে রইলেন। তারপর একটা নির্দিষ্ট শুকিয়ে যাওয়া গাছের দিকে দেখাতেই ব্যোমকেশ সেখানে খুঁড়তে বলল। বেশ কিছুক্ষণ খোঁড়ার পর দারোয়ান চেঁচিয়ে বলে উঠল, কিছু একটা আছে বাবু, নিচে কিছু একটা আছে। আমি তাকিয়ে দেখলাম ব্যোমকেশ, যামিনী রায়, জয়ন্তবাবু, এমনকি ভবানীবাবুর মুখটা উজ্জ্বল হয়ে এসেছে। আমি বুঝতে পারলাম সেই কাঙ্ক্ষিত সিন্দুক আছে ওখানে, যেটার জন্য এত কিছু, যার জন্য আমাদের সেই কলকাতা থেকে এত দূরে ছুটে আসতে হলো। ব্যোমকেশের অনুমান মিথ্যে হয়নি। সিন্দুক আছে এ বাড়িতে, সিন্দুক আছে আসলে সাগরে। আসলে যামিনী রায়ের ঠাকুরদা এই বাগানের নাম দিয়েছিলেন সাগর, আর সেই সাগরে আছে সিন্দুক। সিন্দুকটা কিন্তু দারোয়ান একা তুলতে পারল না। আমরা প্রায় সকলেই হাত লাগালাম। একটা লোহার ভারী সিন্দুক। সেই সিন্দুকটা তুলে এনে বাগানের একপাশে রেখে দেখা গেল তার চাবির জায়গায় গোল ফুটো মতো। আসলে এটা সেই পাথরটা দিয়ে খুলতে হবে। এবার জয়ন্ত রায় ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, কিন্তু ব্যোমকেশবাবু, সেই পাথরটা না পাওয়া গেলে তো সিন্দুক খোলা যাবে না। ব্যোমকেশের মুখে আরও একটা হাসি ফুটে উঠল। ব্যোমকেশ তার পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে একটা লাল রঙের গোল বড় পাথর বার করে আনল। সেটা দেখে কিন্তু আমরা সবাই অবাক হয়ে গেলাম। জয়ন্ত রায় প্রায় চিৎকার করে বলে উঠল, এ কি, এটা আপনি কোথায় পেলেন ব্যোমকেশবাবু? আপনার ঘরে আপনার দাদুর রেখে যাওয়া শেষ স্মৃতিচিহ্নতে। জয়ন্ত রায় কিছুক্ষণ সরু চোখে ব্যোমকেশের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ তার চোখ স্বাভাবিক হয়ে এলো, তার মুখে একটা হাসি ফুটে উঠল। সেই হাসির অর্থ আমি কিছুই বুঝতে পারলাম না, কারণ ব্যোমকেশের হাত থেকে পাথরটা নিয়ে ভবানীবাবু ততক্ষণে সেই সিন্দুকের চাবির জায়গাটায় ঢুকিয়ে নাড়াচাড়া করতে একটা খট করে শব্দ হলো। তারপর সিন্দুকের ডালা খুলতে যেতেই ব্যোমকেশ বলে উঠল, সাবধান ভবানীবাবু, দেখুন পুরনো দিনের সিন্দুক। আর তাছাড়া সিন্দুকটাকে এইভাবে যখন এখানে লুকিয়ে রাখা হয়েছে, তখন এর মধ্যে কোনো একটা বিপদ থাকতেই পারে। ব্যোমকেশের কথায় ভবানীবাবু সামান্য কিছুটা পিছিয়ে এসে সিন্দুকের ডালাটা ধরে একটা টান দিতেই সিন্দুকটা খুলে গেল। কিন্তু সিন্দুকের ভেতরে রোদের আলোয় জ্বলজ্বল করার সোনার রূপোর মধ্যে ওটা কি? একটা লম্বা কালো রঙের সাপের হাড় সিন্দুকের মধ্যে পড়ে আছে। বেশ বোঝা যায় সাপটাকে সিন্দুকের মধ্যে রাখা হয়েছিল অনেক বছর আগে। সেটা এখন মরে হাড়ের মতো হয়ে গেছে। সিন্দুকের সোনাদানাগুলোর উপরে যেন কুণ্ডলি পাকিয়ে বসে আছে এখন। যামিনীবাবু ব্যোমকেশের একটা হাত জড়ো করে ধরে বললেন, ব্যোমকেশবাবু, ব্যোমকেশবাবু, আমি 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 অনেক অন্যায় করেছি, কিন্তু যা করেছি বিশ্বাস করুন সব কিছুই অর্থের জন্য করেছি। এই অর্থ আমার ব্যবসার কাজে লাগালে আমি বাঁচতে পারবো, না হলে আমি ডুবে যাব। ব্যোমকেশবাবু, আমাকে আমাকে ক্ষমা করে দিন ব্যোমকেশবাবু, ক্ষমা করে দিন। ক্ষমা? ক্ষমাটা আমার কাছে না চেয়ে ক্ষমা আপনার ছেলের কাছে চান। সে যদি আপনাকে ক্ষমা করে তাহলেই আপনি এই অর্থ নিতে পারবেন। আর আমার মনে হয় এই অর্থের আরও একজন যে দাবিদার রয়েছে, তার কাছে এই অর্থের ভাগ পৌঁছে দেওয়ার ব্যবস্থা জয়ন্ত রায় নিজেই করবেন। জয়ন্তবাবু বেশ কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। যামিনী রায় তার কাছে গিয়ে বললেন, আমায় আমায় ক্ষমা করে দে। আমি যা করেছি আমাদের ভালোর জন্য করেছি, তবে তা করতে গিয়ে তোর সাথে হয়তো অন্যায় করে বসেছি। আমায় মাফ করে দে বাবা, আমায় মাফ করে দে। জয়ন্ত রায় বেশ কিছুক্ষণ মাথা নিচু করে রইল। তারপর মাথা তুলল। তার চোখের কোণে জল দেখা দিল।
সে কাঁপা স্বরে বলল, ভুল আমারও হয়েছে। নিজেকে নিয়ে একা একা থাকার বদলে আমার উচিত ছিল তোমার ব্যবসার কাজে তোমাকে সাহায্য করা। তাহলে আর তুমি এত কিছু করতে না। আমারও ভুল হয়েছে বাবা, আমায় ক্ষমা করে দাও। আজ থেকে তুমি তুমি যেভাবে বলবে আমি আমি সেভাবেই সব করব। জয়ন্তবাবু, আপনি নিজেও কিন্তু একটা ভুল করেছিলেন। সেদিন রাতে আপনাদের বাড়ির কাজের লোকের মাথায় কিন্তু আপনি আঘাত করেছিলেন। সে আপনার ঘরে আপনার বাবার কথায় দেখতে গিয়েছিল যে আপনি সেই পাথরটা কোথাও লুকিয়ে রেখেছেন নাকি, কিংবা আমার মনে হয় যে সে ওটার খোঁজে গিয়েছিল। কি তাই তো? জয়ন্ত রায় চুপ করে রইলেন। তার চুপ করে থাকাটাই তার সম্মতির লক্ষণ। সিন্দুক তুলে নিয়ে যাওয়া হলো জয়ন্ত রায়ের ঘরে। সেখানে সমস্ত সোনা দানা এবং অর্থ 3টে ভাগে ভাগ করা হলো। এক ভাগ রইল রায় পরিবারের জন্য, অন্য ভাগ রইল সেই ব্যক্তির জন্য যার সাথে যামিনী রায়ের ঠাকুরদা এই সমস্ত সম্পত্তি অর্জন করেছিলেন, আর এক ভাগ রইল গ্রামবাসীদের জন্য। তবে শেষের ভাগের কথা কিন্তু চন্দ্রাদেবী নিজেই বললেন। আসার সময় শুনেছিলাম আপনার কথা, যে আপনার বাড়ি থেকে কেউ নাকি অভুক্ত অবস্থায় ফিরে যায় না। আপনি সবাইকে নিজের ছেলের মতোই যত্ন করেন। আর আজ এই গুপ্তধন পাওয়ার পরেও আপনি যখন গ্রামবাসীদের জন্য এর একটা ভাগ রেখে দিলেন, তখন বুঝতে পারলাম যে তাদের কথাই সত্যি। আমাদের দুঃসময় গ্রামের লোকেরাই পাশে এসে দাঁড়ায় পঙ্কজবাবু। আপনি তো নিজের চোখে দেখেছেন। তাহলে তাদের সামান্য কিছু না দিলে যে বড় অন্যায় করা হবে তাদের সাথে। ব্যোমকেশবাবু, আপনাকে যে আমি নিরাশ করব না তা তো আগেই বলেছিলাম। তবে হ্যাঁ, আপনার জন্যে আমি একটা অন্য উপহার রেখেছি, যদি সেটা আপনি গ্রহণ করেন। বলে একটা ছোট বাক্স ব্যোমকেশের সামনে তুলে ধরল। তারপর সেই বাক্সটা খুলতেই দেখা গেল সেই বাক্সের মধ্যে সেই লাল রঙের পাথরটা, যেটা দিয়ে আজ সিন্দুকের তালা খোলা হয়েছে। রোদের আলো তার গায়ে পড়ে চকচক করছে। ব্যোমকেশ হাসি মুখে সেটা গ্রহণ করে বলল, গোটা কেসটা সমাধান করতে আমাকে ভবানীবাবু, আপনাদের গ্রামের হারাধন গাড়োয়ান, এমনকি আরও 2-1জন সাহায্য করেছেন। তাদের দিকটাও একটু ভেবে দেখবেন যামিনীবাবু। অবশ্যই ব্যোমকেশবাবু, অবশ্যই। আজ থেকে আমার ব্যবসার সমস্ত ভার আমার ছেলে আর ভবানীর উপরেই থাকবে। আমি আজ থেকে পুরোপুরিভাবে বিশ্রাম নেব। ব্যোমকেশবাবু, ওরা যা ভালো বুঝবে এবার থেকে আমি তাই করব। রায়বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য গেটের কাছে এসেছি। দারোয়ান আমাদের বলল, কি খেল দেখালেন বাবু, গুপ্তধন উদ্ধার করে দিলেন, আর সেই চরগুলো ধরা পড়ল। আপনাদের জবাব নেই বাবু। একটু দাঁড়িয়ে যান, আমি হারাধনকে ডেকে আনি, আপনাদের নদীর ঘাটে পৌঁছে দেবে। হারাধনের সেই গরুর গাড়িতে করে আমরা নদীর ঘাটে পৌঁছালাম। হারাধন পথে আস্তে আস্তে আমায় বলল, ব্যোমকেশ নাকি তার বাড়িতে গিয়েছিল। আসলে সেই দুটো লোককে ধরার জন্য ব্যোমকেশ হারাধনের সাহায্য নিয়েছিল। নদীর ঘাটে হারাধন আমাদের ছেড়ে দিয়ে যখন ফিরে এলো, তখন ব্যোমকেশকে একটা প্রশ্ন করলাম। সবই তো বুঝলাম ব্যোমকেশ, যে এই গোটা ব্যাপারটা গুপ্তধনের, আর সেটাকে আমরা ভেবে বসেছিলাম চুরির। তবে একটা প্রশ্ন আমার মনে যে থেকেই যাচ্ছে, তুমি ওই লাল রঙের কথাটা কোথায় পেলে? ব্যোমকেশ হাসতে হাসতে বলল, এই পাথরটা পাওয়ার ঘটনাটা না বড় অদ্ভুত অজিত। সেদিন যখন জয়ন্ত রায়ের ঘরে তার ঠাকুরদার লাঠিটা হাতে নিয়ে সামান্য ঘুরিয়ে দেখছি, হঠাৎ দেখি তলার দিকে একটা জায়গায় মট করে একটা শব্দ হলো। আমি বুঝতে পারলাম যে তলার দিকে আসলে একটা পেঁচ রয়েছে। তখন তোমাদের দিক থেকে সামান্য ঘুরে জানলার কাছে এসে পেঁচটা খুলতেই বুঝতে পারলাম ভেতরে সামান্য কিছুটা জায়গা ফাঁকা, আর সেটা উপর করতেই পাথরটা আমার হাতে এসে পড়ল। বাকি সমস্তটা আগেই অনুমান করেছিলাম। তবে আমার কি মনে হয় জানো,
আমার মনে হয় যে সাহায্যের প্রয়োজন হতো না, যদি না জয়ন্তবাবু আর যামিনীবাবুর মধ্যে সম্পর্কটা ভালো থাকতো। একটু কষ্ট করলেই তারা সাগর মানে যে ওই বাগানের কথা বলা হয়েছে আর ওই বাগানে যে গুপ্তধন রয়েছে সেটা বুঝতেই পারতেন। শুধু শুধু যামিনীবাবু বাইরের কয়েকজনের সঙ্গে ওটা নিয়ে আলোচনা করে বসলেন, আর সেই জন্যেই চুরি আর বাড়িতে হামলা। বুঝলে অজিত, এর জন্যই বোধহয় বলে যে অন্তত কাছের মানুষগুলোর সাথে সমস্ত কিছু খুলে বলা দরকার, তাদের কাছ থেকে কোনো কিছুই আড়াল করতে নেই। কি বলো? তা না হয় বুঝলাম, কিন্তু আমাদের কিন্তু সুন্দরবন ভালোভাবে ঘোরাই তো হলো না। হ্যাঁ, বাড়ি ফিরে যাই। তারপর কিন্তু পরের বার একটা ভালো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতেই হবে। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে একটা হাত তুলে বলল, তথাস্তু।